मैंने एक दिन एक बात पूछा था ट्रिगो से, अरे भाई ये इन्वर्स ट्रिगो होता क्या है। तो उन्होंने बताया मुझे, अरे भाई तो कुछ नहीं है, हमको तुम पलट दो तो हम बन जाएंगे इन्वर्स ट्रिगो। तो आज जो सेशन है, इस सेशन में हम डिस्कस करने वाले हैं त्रिकोणमितिर বিপরীত বৃত্তীয় অপেক্ষক। তো আজকে আমরা যেটা পড়বো তোমরা বুঝে গেছো সেটা কি, ত্রিকোণমিতির বিপরীত বৃত্তীয় অপেক্ষক। ত্রিকোণমিতি ক্লাস 12-এর স্টুডেন্টের জীবনে কিন্তু সবথেকে বড় ভূমিকা পালন করবে। ত্রিকোণমিতি যদি তুমি সঠিকভাবে না জানো তাহলে কিন্তু 12-এর ম্যাক্সিমাম অ্যান্সার তুমি করতে পারবে না। তুমি ভাবছো হয়তো ইনভার্স ট্রিগোনোমেট্রি ফাংশনে শুধুমাত্র তো 7 মার্ক আছে। আরে ভাই তুমি যদি ত্রিকোণমিতি না জানো তাহলে তুমি তো ক্যালকুলাস করতে পারবে না, লিমিট করতে পারবে না, ডেরিভেটিভ করতে পারবে না, ইভেন ইন্টিগ্রেশনও করতে পারবে না, যেখানে তোমার 35 মার্ক আছে। এবং জিওমেট্রিরও বেশ কিছু চ্যাপ্টার তুমি কিন্তু ত্রিকোণমিতি যদি না জানো তাহলে অ্যান্সার করতে পারবে না। তবে বুঝেই গেছো ত্রিকোণমিতিটা তোমার জীবনে কতটা ভূমিকা পালন করতে চলেছে। তো চলো আজকে আমরা শিখব ত্রিকোণমিতির বিপরীত বৃত্তীয় অপেক্ষক। সেই বিষয়ে আমি আজকে ইন্ট্রোডাকশন সমস্ত কিছু বলবো। নেক্সট একটা ক্লাসে আমি আমার যে এসএনডে বই আছে ছায়া প্রকাশনী, সেই বই থেকে কিছু অঙ্ক তোমাদের সলিউশন করে দেখাবো। তো চলো শুরু করি। মনে করো আমি লিখেছি সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/2, এই জিনিসটা আমি লিখেছি। ওকে, এইবার প্রথমেই যে কথাটা আমি বললাম যে ইনভার্স ত্রিকোণমিতি কি জিনিস, ত্রিকোণমিতিকে উল্টে দাও তবে যেটা তৈরি হবে সেটাই হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতি, অর্থাৎ বিপরীত বৃত্তীয় অপেক্ষক, ত্রিকোণমিতির বিপরীত ফাংশন। যেটা কেমন, মনে করো এই দিকে আছে সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ। যদি আমি সাইনটা ওই দিকে লিখতে চাই তাহলে এইদিকে পড়ে থাকবে কি থিটা ইজ ইকুয়াল টু 1/sin, আর এখানে পড়ে আছে 1/2। এই যে জিনিসটা, পৃথিবীতে এমন কোনো জিনিসের অস্তিত্ব কিন্তু নেই। 1/sin বলে পৃথিবীতে কিছুই হয় না। তোমাকে কিভাবে লিখতে হবে এটা লিখতে হবে ঠিক এই রকমভাবে। এই জায়গা থেকে আমি এইদিকে দেখাচ্ছি। যদি সাইনটা আমি ওই দিকে লিখতে চাই তাহলে একবারে তোমাকে লিখতে হবে সাইন ইনভার্স ব্র্যাকেটের মধ্যে 1/2। কি করলাম কথাটা, যে সাইনটা আমি ওই দিকে নিয়ে যাচ্ছি, ওই দিকে নিয়ে যাওয়ার জন্য এইদিকে পড়ে রইল থিটা, সাইন ওই দিকে গিয়ে হয় সাইন ইনভার্স ফাংশন। এটা হচ্ছে ইনভার্স ফাংশন। একটা ফাংশন চ্যাপ্টার যখন পড়ানো হবে তখন ফাংশন সম্পর্কে ডিটেলসে বোঝানো হবে। সামান্য একটা কথা আমি বলার চেষ্টা করি। মনে করো এটা একটা সেট, এটা একটা সেট। এই সেট দুটির মধ্যে আমি একটা ফাংশন ডিফাইন করেছি এফ, যে এই দিক থেকে এই দিক যেতে পারে এফ। আমি যদি এই দিক থেকে এই দিকে আসার চেষ্টা করি তবে যে ফাংশনটা আছে সেটাকে বলা হয় ইনভার্স ফাংশন। কেমন, মনে করো আমি এই জায়গায় একটা মেশিন তৈরি করেছি, সেই মেশিনের মধ্যে আমি কি দিচ্ছি, আম ঢুকাচ্ছি। ম্যাঙ্গো খেতে তো সবাই ভালোবাসো, রিসেন্টলি আমাদের জ্যৈষ্ঠ মাস গিয়েছে, তো আম নিশ্চয়ই সবারই প্রিয় খুব খাবার। তো এই মেশিনটার মধ্যে মনে করো আমি আম দিয়েছি। এবার এই মেশিনটার একটা ধর্ম আছে, ও আমটাকে জুস করে একদম যে ম্যাঙ্গো ফ্রুটি আছে না বটলের মধ্যে, সেই ম্যাঙ্গো ফ্রুটি দিয়ে দেয় আর কি, ম্যাঙ্গো ফ্রুটি। ওকে, তাহলে এই যে মেশিনটা, এই মেশিনটাকে যদি আমি এফ বলি, তুমি যদি এমন একটা মেশিন তৈরি করতে পারো যে আমি যদি ওর মধ্যে এই ম্যাঙ্গো ফ্রুটিটাই দিয়ে দেবো, ওর মধ্যে দিয়ে দেবো এর মধ্যে, তাহলে আমাকে সেই গোল গোল আম দিতে হবে। তাহলে আমাকে সেই কি দিতে হবে, আম। মোটামুটি আম আঁকার চেষ্টা করেছি, এই যে সেই আম দিতে হবে আমাকে, ঠিক আছে, আম দিতে হবে। তাহলে ইনভার্স জিনিসটা কি, আমি এর মধ্যে আম দিয়েছিলাম, ম্যাঙ্গো ফ্রুটি তৈরি হচ্ছে। যদি তুমি এমন একটা জিনিস তৈরি করতে পারো যে তুমি যদি ম্যাঙ্গো ফ্রুটি দিয়েছো তুমি সরাসরি আম পাচ্ছ, তবে এই মেশিনটাকে বলা হবে ইনভার্স মেশিন বা ইনভার্স ফাংশন। ঠিক সেরকমই দেখো সাইন থিটা একটা কোণ, থিটা একটা অ্যাঙ্গেল। সাইনের পাশে যখন আমরা অ্যাঙ্গেল দিই সেই অ্যাঙ্গেলটা একটা ভ্যালু প্রকাশ করে। একটু বোর্ডটাকে মুছে দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো সাইনের সাইডে যখন আমরা একটা কোণ দিই সেটা কিন্তু একটা ভ্যালুকে নির্দেশ করে। কেমন, মনে করো আমি যদি বলি সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/2। সাইনের সাইডে কোণ দিলে সেটা একটা ভ্যালুকে নির্দেশ করছে। এবার তুমি যদি এমন একটা মেশিন তৈরি করতে পারবে তো অবশ্যই পারবে, যে আমি মনে করো সাইনের সাইডে ভ্যালু দিয়েছি, তাহলে এটা নির্দেশ করবে কোণ। এই যে জিনিসটা, এটাকে বলা হয় ইনভার্স ফাংশন। সাইন ইনভার্স, সাইডে যদি ভ্যালু দেওয়া হয় সেটা একটা কোণ নির্দেশ করবে, আর সাইনের সাইডে যদি কোণ দিই তবে সেটা একটা ভ্যালু নির্দেশ করবে। তাহলে ইনভার্সের একটা সিম্পল ডেফিনেশন কি তোমার মাথায় ঢুকেছে? ইনভার্স জিনিসটা কি, এই উদাহরণটা দিয়ে তুমি মনে রাখো। নর্মাল ফাংশন মানে মনে করো ফ্রুটি তৈরি হচ্ছে, ইনভার্স ফাংশন মানে ফ্রুটি থেকে আবার আম তৈরি হচ্ছে। এই সাইন ইনভার্সের কাজ হচ্ছে এই ফ্রুটি থেকে আম তৈরি করা, উল্টো দিকে যাওয়া। ক্লাস 10-এ যখন তুমি ত্রিকোণমিতি শিখেছিলে
তুমি কি শিখেছিলে? সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/√2, এটাই তো শিখেছিলে। একটু মুছে দিই এখান দিয়ে, তারপর আমার বোর্ডটা খুব ছোট হয়ে গেছে, মানুষটাও তো ছোট আমি, এই জন্য মুছে মুছে আমাকে করতে হবে। ক্লাস 10-এ যখন তুমি শিখেছিলে তখন সাইন 45 ডিগ্রি এটা ইজ ইকুয়াল টু শিখেছিলে 1/√2। এখন তোমাকে শিখতে হবে, তুমি তো একটু বড় হয়েছো তাই না, 10-এর সাপেক্ষে একটু বড় হয়েছো, এখন তোমাকে শিখতে হবে যদি সাইনটা আমি ওই দিকে নিয়ে যাই তাহলে যে ফাংশনটা পাওয়া যায় সেটা সাইন ইনভার্স 1/√2। 1/√2 একটা ভ্যালু, সংখ্যা, তাহলে এটা কত ডিগ্রি কোণকে নির্দেশ করে? 45 ডিগ্রি কোণকে নির্দেশ করে। এই জিনিসটা এখন আমাদের শিখতে হবে। এই ফাংশনটা মানে ইনভার্স ফাংশনটার মধ্যে আমরা কিছু ভ্যালু ঢোকাবো, সেই ভ্যালুগুলো আমাদের কোণ খুঁজে খুঁজে বের করবে। মনে করো কোনো এক জায়গায় লেখা আছে cos ইনভার্স 1, মনে করো এই জিনিসটাই তোমার লেখা আছে, তাহলে এই যে cos ইনভার্স ফাংশন, ইনভার্স ফাংশনের সাইডে একটা ভ্যালু দিয়েছি, তুমি তোমার দিমাগ ব্রেনকে বোঝাবে cos কত ডিগ্রির মান 1, cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1, তাহলে এটা 0 ডিগ্রিকে নির্দেশ করবে। তাহলে আমি কি এই কথাটা বোঝাতে পেরেছি? ইনভার্স ফাংশনটা আমাদের কি কাজে লাগবে? ইনভার্স ফাংশনটা আমাদের কোণ খুঁজে খুঁজে বের করতে কাজে লাগবে। ইনভার্স ফাংশনের সাইডে সবসময় ভ্যালু থাকতে হবে, যদি ভ্যালু থাকে সেই ভ্যালুটা সবসময় কোণ খুঁজে খুঁজে বের করবে। এইটা হচ্ছে আমাদের আজকের মূল টপিকস। মনে করো কোনো এক জায়গায় লেখা আছে tan थीटा इज इक्वल टू x। मेरे प्यारे भाई और बहन इधर कंसंट्रेट करिए, आपका जो टॉपिक्स है वो यहाँ पर है, आसपास नहीं है, इधर कंसंट्रेट करिए। देखो এই জায়গায় লিখেছি tan थीटा इज इक्वल टू x, তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো? থিটা ইজ ইকুয়াল টু tan ওই দিকে চলে গেল, তৈরি হলো tan ইনভার্স x। কোনো এক জায়গায় মনে করে নাও লেখা আছে tan ইনভার্স y ইজ ইকুয়াল টু z, এই জিনিসটা লেখা আছে। আবার tan ইনভার্স যদি ওইদিকে চলে যায়, tan ইনভার্স ওইদিকে চলে গেলে এইদিকে পড়ে রইল tan ইনভার্স ওইদিকে চলে গেলে ইনভার্স তার আবার ইনভার্স, তাহলে নর্মাল ফাংশন tan z। কেমন কথাটা বললাম, জটিল মনে হচ্ছে? दिमाग किस लिए है आपके पास, बाजार में बिकने के लिए है क्या? দেখো আমি যে উদাহরণটা বোঝানোর চেষ্টা করছিলাম এই জায়গায়, যে আমি একটা মেশিন তৈরি করেছি, যে মেশিনটা আমাকে কি দিচ্ছে? ম্যাঙ্গো ফ্রুটি দিচ্ছে, তাই তো? তুমি একটা মেশিন তৈরি করেছো যে মেশিনটার মধ্যে তুমি ম্যাঙ্গো ফ্রুটিটা ঢুকিয়ে দিচ্ছ, সে তোমাকে কি দিচ্ছে? সে তোমাকে হচ্ছে ম্যাঙ্গো দিচ্ছে, ম্যাঙ্গো, তাই তো? ম্যাঙ্গো দিচ্ছে। এটা হলো ইনভার্স ফাংশন আর এটা হচ্ছে নর্মাল ফাংশন। আমি এই জায়গায় কি বলেছি? সাইড চেঞ্জ করলেই কিন্তু ইনভার্স হবে। দেখো শুধুমাত্র সাইন কস, দেখো এই জায়গায় ট্যান ছিল, শুধুমাত্র দেখো এই জায়গায় ট্যান ছিল, ট্যান থিটা ইজ ইকুয়াল টু এক্স, ট্যান সাইড চেঞ্জ করেছে তাই ট্যান ইনভার্স হয়েছে। এ যদি আবার সাইড চেঞ্জ করে তবে কিন্তু আবার ইনভার্স ঘটবে। কেমন কথাটা, যে আবার ইনভার্স বসাতে হবে তোমাকে, তখন ইনভার্স ফাংশনের ইনভার্স ফাংশন ইজ ইকুয়াল টু নর্মাল ফাংশন। কেমন দেখো, এটার ইনভার্স ফাংশন এইটা, এটা কি দিচ্ছে? এটা ম্যাঙ্গো ফ্রুটি থেকে ম্যাঙ্গো দিচ্ছে। এটাকে যদি আবার উল্টে দিই তাহলে কি হবে ঘটনা? তখন ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গো ফ্রুটি দেবে, এই তো সেটা আবার এই জায়গায় চলে এলো, মানে নর্মাল ফাংশন। বা সহজ ভাষায় যদি বুঝি, দেখো এক্স একটা ফাংশন, এক্স আমি বোর্ডে লিখলাম, এক্স এর ইনভার্স এটা মানে 1/x, তাই তো? তাহলে এক্স এর ইনভার্সের আবার ইনভার্স লাগালাম, তাহলে সেই ক্ষেত্রে কি ঘটবে ঘটনাটা? এই -1 আর -1 গুণ হয়ে শুধুমাত্র 1 হবে, এক্স এর মাথায় -1 ইন্টু -1 মানে 1 হবে, এক্স এর মাথায় 1 হওয়া মানে শুধুমাত্র এক্স। এই দেখো নর্মাল ফাংশনে ফিরে এসছে। তাহলে এখান থেকে একটা সিদ্ধান্ত তোমার মাথায় কি ঢুকেছে, যে যদি কোনো সময় কোনো ফাংশন মেরে ভাই সাইড চেঞ্জ করে তাহলে সে হবে ইনভার্স, इन्वर्स यदि आवाज साइड सेंस करे से होवे नॉर्मल। इसलिए तो पहले मैंने बताया था कि इन्वर्स ट्रिगो होता क्या है मेरे भाई। तो नॉर्मल ट्रिगो ने मुझे बताया कि मुझे पलट दो, मैं बन जाऊंगा इन्वर्स ट्रिगो। देखो এই যে নরমাল ট্রিগোনোমেট্রি এটাকে উল্টে দাও তাহলে তৈরি হয়ে গেল ইনভার্স ট্রিগোনোমেট্রি, আবার ইনভার্স ট্রিগোনোমেট্রি সেটাকে উল্টে দাও হয়ে গেছে নরমাল ট্রিগোনোমেট্রি। तो सिंपल से वर्ड दिमाग का यूज करना चाहिए आपको, सही यूज। ओके चलो सामने दिके আমরা এগোবো। তাহলে নরমাল তুমি ডেফিনেশনটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। ইনভার্স ট্রিগোনোমেট্রি সব সময়ের জন্য কোন নির্দেশ করে? নরমাল ট্রিগোনোমেট্রি সব সময় ভ্যালু নির্দেশ করে, নরমাল ট্রিগোনোমেট্রি সব সময় ভ্যালু নির্দেশ করে, আর ইনভার্সটা কোন নির্দেশ করে। এইটুকু কথা মাথায় ঢুকিয়ে নাও এবং নোটও লিখে নাও, খাতায় লিখে নাও এটা। চলো সামনের দিকে এবার এক এক করে আমরা এগোবো। একটা জিনিস দেখো, আমি তোমাদের যে ফাংশনের উদাহরণটা বুঝিয়েছিলাম, যে মনে করো আমি একটা ফাংশন তৈরি করেছি, যে ফাংশনের মধ্যে আমি ম্যাঙ্গো ঢুকিয়েছি, ম্যাঙ্গো খুব ভালো ম্যাঙ্গো এঁকেছি আমি। এই ম্যাঙ্গোটা আমাকে কি দিচ্ছে? ম্যাঙ্গোটা যখন এই মেশিনের মধ্যে আমি ঢুকিয়েছি সে আমাকে ম্যাঙ্গো ফ্রুটি দিচ্ছে, তাই তো?
ম্যাঙ্গো ফ্রুটি দিচ্ছে। এবার তুমি কি কখনো এটা আশা করতে পারো যে আমি এর মধ্যে ম্যাঙ্গো দিয়েছি আর আমি লিচুর জুস পাবো? এটা কি কোনো সময়ের জন্য তুমি আশা করতে পারো? করতে পারো কি? করা যেতে পারে, যেতে পারে। কি তুমি মনে করো তোমার যে প্রিয় মানুষ আছে, প্রিয় মানুষের কাছ থেকে তুমি চাইছো সেও তোমাকে খুব ভালোবাসুক যেমন তুমি ভালোবাসছো, কিন্তু প্রিয় মানুষ মনে করো অন্য কোনো জায়গায় খাতা খুলে রেখে দিয়েছে, তখন তুমি যেটা চাইছো সেটা কিন্তু আর পাবে না, তাই না? যদি কোনো ভেজাল না থাকে তাহলে ম্যাঙ্গো দিলে ম্যাঙ্গোরই জুস পাওয়া যাবে। যদি তোমার প্রিয় মানুষটাও সুস্থ থাকে তাহলে তুমি ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, তাই না? আর যদি সে অসুস্থ থাকে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে না। ঠিক সেরকমই ম্যাঙ্গো দিলে ম্যাঙ্গো ফ্রুটি পাওয়া যাবে এই জায়গায়। এইবার তাহলে এর একটা নির্দিষ্ট সীমা আছে কি, এই ম্যাঙ্গো ফ্রুটি পর্যন্ত যেতে পারে। ঠিক সেরকম এই ফাংশনগুলোরও একটা নির্দিষ্ট সীমা আছে যে আমি এই জায়গা থেকে এই পর্যন্ত যেতে পারি, তার বেশি আমার আর অধিকার নেই, তাই না? সিম্পলভাবে আরও বোঝো, মনে করো তোমার বাড়ির একটা গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডের মধ্যে তুমি খেলা করছো, বাড়ির মধ্যে একটা গাছ আছে, তুমি মনে করো ফুটবল মেরেছো, গাছটা ভেঙে গেছে, মারা গেল গাছটা। মা তোমাকে হালকা করে একটু বকলো যে তুই একটা গাছ লাগিয়ে দিস। এবার মনে করো তোমার বাড়ির আঙিনা পেরিয়ে অন্য বাড়ির একটা মূল্যবান গাছ তুমি ভেঙে ফেলেছো। তবে বুঝে দেখো কেমন কুরুক্ষেত্র যুদ্ধ ওখানে বেঁধে যাবে। তাহলে প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা ফাংশন, প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সীমা আছে, সেই সীমা পর্যন্ত সে যেতে পারে। ঠিক সেরকমই আমাদের ইনভার্স ফাংশনেরও একটা নির্দিষ্ট সীমা আছে। কোন সীমা থেকে কোন সীমা পর্যন্ত যেতে পারে সেটা এখন আমরা শিখবো। দেখো একটা চার্ট, আমি এখানে ডিটেলে আলোচনা করতে যাব না, কারণ যদি ডিটেলে আলোচনা করি তাহলে ত্রিকোণমিতি বাদ দিয়ে আমাকে এখন ফাংশন শেখাতে হবে। এই জন্য ডিটেলে আমি ঢোকার চেষ্টা করব না। যদি কখনো আমার মনে হয় যে এটা ডিটেলে বলা উচিত, সেটা আমি ডিটেলে তোমাদের বলে দেবো। দেখো দেখো বোর্ডে আমি ছখানা ফাংশনই লিখেছি, সাইন, ট্যান, কোসেক, কস, সেক আর কট। ছটা ফাংশন আমি এখানে লিখেছি। এই ছটা ফাংশন আমি দুটো দলে ডিভাইড করেছি। দল হোনা জরুরি হ্যায় মেরে ভাই। দেখো যে কোনো জায়গায় যদি দলই না থাকে তাহলে সেখানে শাসন ব্যবস্থা কিন্তু ভেঙে পড়বে, তাই না? তুমি আমাদের পশ্চিমবঙ্গের ব্যাপারটাই এখন দেখো। এখন এই জায়গায় আমার দিদির রাজত্ব চলছে, আমরা দিদিকে ভোট দিচ্ছি। এরপর মনে করো দাদার রাজত্ব এলো, দাদাকেও ভোট দেবো। তাহলে দল যদি না হয় শাসন করা যাবে না, তো কোনো ব্যবস্থাই থাকবে না। ঠিক সেরকমই এই জায়গায় দুটো দলে একে ভাগ করে দিলাম, সাইন, ট্যান, কোসেক, কস, সেক আর কট। এই দলটা মনে করে নাও তুমি সিম্পলি, এটা হচ্ছে তৃণমূলের দল আর এটা হচ্ছে বিজেপির দল। ওকে, তৃণমূল আর বিজেপি কেন? পশ্চিমবঙ্গে তো এখন এই দুটোই চর্চা হচ্ছে, টিএমসি আর বিজেপি। তাহলে এটা হচ্ছে টিএমসির দল আর এটা হচ্ছে বিজেপির দল। টিএমসির দলে যারা থাকবে তারা কি করবে? সবাই টিএমসিকেই ভোট দেবে। আর বিজেপির দলে যারা থাকবে সবাই বিজেপিকেই ভোট দেবে। তাহলে এই কয়জন একই রকম ক্যারেক্টার আর এই কয়জন একই রকম ক্যারেক্টার, মানে এরা তিনজন কি করবে? যে কাজ করবে তিনজন একই রকম বিহেভিয়ার করবে, আর এরা তিনজন যে কাজই করবে একই রকম বিহেভিয়ার করবে। তাহলে এদের যে ক্ষমতাটা আছে সেই ক্ষমতাটা কত? এরা সবসময় -π/2 থেকে π/2 এর মধ্যে বিচরণ করবে। এই যে গ্রুপটা আছে, এই গ্রুপটা কি করবে? ইনভার্স ফাংশন কি করে ভাই? ইনভার্স ফাংশন কোণ নির্দেশ করে। তাহলে এই তিনটে ফাংশন কেমন কোণ নির্দেশ করবে? -π/2 থেকে π/2। সেটা কেমন? 11-এ কোয়াড্রেন্ট সিস্টেম আমরা শিখেছিলাম কি না? যদি না শিখে থাকো তাহলে দেখো আমার প্লে লিস্টে একটা ত্রিকোণমিতি বলে অপশান আছে, সেই অপশানে গিয়ে তুমি সমস্ত কিছু ত্রিকোণমিতি শিখে নাও। ওখানে আমি পুরো ক্লাস 10 থেকে যত রকম ত্রিকোণমিতি আছে সব কিছু আলোচনা করেছি, সব কিছু একটা ওই প্লে লিস্টেই যদি তুমি দেখো তাহলে তোমার আর কোথাও যেতে হবে না, একবারে সব শিখে যাবে। যদি না দেখে থাকো তাহলে ওটা দেখে নাও। দেখো এই যে কোয়াড্রেন্ট সিস্টেমটা আমরা শিখেছিলাম, এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে সেকেন্ড, এটাকে থার্ড, এটাকে ফোর্থ কোয়াড্রেন্ট বলা হয়। এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, এটুকুও 90 ডিগ্রি, এটুকুও 90 ডিগ্রি আর এটুকুও 90 ডিগ্রি। তাহলে এটা হলো π/2, এটা হলো 2π/2 মানে পাই, এটা হলো 3π/2 আর এটা হলো 4π/2 মানে 2π। তাহলে এই দিকে গেলে হচ্ছে পজিটিভ কোণ আর এই দিকে এলে হচ্ছে নেগেটিভ কোণ। তাহলে -π/2 মানে এইটুকু, +π/2 মানে এইটুকু। তাহলে এরা তিনজন এইটুকু ঘরে ঘোরাঘুরি করবে, অর্থাৎ ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যে এরা ঘোরাঘুরি করবে। সিম্পল লজিক কি বোঝা গেছে? মুছে দিয়ে একটা সুন্দর চিত্র আঁকার চেষ্টা করছি, যদিও আমি চিত্রকর নই, তবু তোমাদের দেখে বুঝে নিতে হবে এটা সুন্দর হয়েছে। কমেন্টে সেটা জানাবে কেমন সুন্দর হলো। দেখো এই জায়গা থেকে এইটুকু হলো -π/2, π/2 কোনটার ভ্যালু আর বিপরীত দিকে এসেছে জন্য -π/2, আর এই জায়গা থেকে এইটুকুর ভ্যালু হচ্ছে +π/2, এই হলো
কোণের মান। তাহলে এরা তিনজন কিন্তু এই ফার্স্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট এইটুকুর মধ্যে ঘোরাঘুরি করবে। ওদের যে সীমানা আছে সেই সীমানাটা হচ্ছে এইটুকু, এর বাইরে এই তিনজন যেতে পারবে না। ওকে, আর এরা তিনজন কেমন বিহেভিয়ার করবে? এরা তিনজন হচ্ছে 0 থেকে পাই পর্যন্ত থাকবে, 0 থেকে পাই। তাহলে সেই ছবিটা যদি আমি আঁকি তাহলে কেমন হবে ঘটনাটা? সেই ছবিটা দেখতে হবে এইরকম, এই যে 0 থেকে পাই এখানে আমি এঁকে ফেলেছি, অর্থাৎ এখানে আমার আছে কি কি আছে হচ্ছে ফার্স্ট কোয়াड्रेंट और सेकंड कोड्रेंट। ताहले प्यारे भाई और बहन, आपके दिमाग में कुछ घुसा है क्या? ये टीएमसी का पार्टी फर्स्ट एंड फोर्थ क्वाड्रेंट इसमें विचरण करेगी, और इसमें जो बीजेपी का पार्टी है ये फर्स्ट और सेकंड क्वाड्रेंट में विचरण करेगी। এখানে যে তিনজন ক্যান্ডিডেট আছে এরা একই রকম বিহেভিয়ার করবে, আর এখানে যে তিনজন ক্যান্ডিডেট আছে এরাও একই রকম বিহেভিয়ার করবে। বোঝা গেছে? এরপর কে কেমন ভাবে থাকবে সেটা একটু বোঝালেই তোমরা বুঝে যাবে। তাহলে সেটা আমরা শেখার চেষ্টা করি। এবার দেখো, এই যে ফাংশন আছে এই ফাংশনটার হেড মনে করো আমাদের টিএমসির হেডকে, টিএমসির হেড হচ্ছে আমাদের মমতা দিদি, এ হচ্ছে হেড। আর এই জায়গায় আমাদের বিজেপির হেড হবে, আমাদের বিজেপির হেড কে আছে নরেন্দ্র মোদী, এই হচ্ছে হেড। মানে টিএমসির লিডারের হেড হচ্ছে আমাদের মমতা দিদি, আর বিজেপির লিডারের হেড হচ্ছে আমাদের কে নরেন্দ্র মোদী। তাহলে এ কি বলবে যে আমার এই জায়গা থেকে এইটুকু রাজত্ব করেছি, সেই রাজত্ব আমার সম্পূর্ণটা অধিকার আছে, এই রাজত্বটা আমি যেখানে খুশি সেখানে গিয়ে আমার মতবাদ প্রকাশ করতে পারি, মানা না বলে না তোমার ব্যাপার, কিন্তু আমি আমার মতবাদ প্রকাশ করতে পারি। তাহলে এই সাইন ইনভার্স ফাংশন কি করবে? এই পুরো সীমানাটুকু নিয়ে থাকবে, পুরো সীমানা। তাহলে সাইন ইনভার্স এক্স এর রেঞ্জ কি হবে? এ সবসময়ের জন্য -π/2 থেকে বড় বা সমান হবে, অর্থাৎ -π/2 এই দাগের থেকে বড় মানে এই দিক বড় বা সমান, এর উপরেও থাকতে পারে। আর কি হবে? এটা মুছে দিই, আর হচ্ছে +π/2 থেকে ছোট বা সমান হবে, এর বাইরে যাওয়ার অধিকার ওর নেই, এর বাইরে যাওয়ার অধিকার ওর নেই। তাহলে সাইন ইনভার্স ফাংশন ও হচ্ছে হেড, টিএমসির পার্টির হেড হচ্ছে সাইন ইনভার্স এক্স। এবার ওরা টিএমসি পার্টি রাজত্ব করেছে ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে কি ঘটনা ঘটবে? ওরা এই সাইন ইনভার্স যেহেতু হেড, এ পুরো জায়গা নিয়ে থাকবে, পুরো জায়গা মানে পুরো একদম এই জায়গা থেকে এইটুকু পুরোটুকু, সেটুকু কত? -π/2 থেকে π/2। এই যে -π/2 থেকে বড় বা সমান, আর +π/2 থেকে ছোট বা সমান। এইটুকু বোঝা গেছে তো? এইবার দেখো, এইবার আমাদের তারপরে মনে করো সেকেন্ড হেড, টিএমসি সেকেন্ড হেড মনে করো আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আমাদের টিএমসির কিন্তু একটা মুখপাত্র, কিন্তু আমাদের মমতা দিদির মতো অতটা পপুলার নয়। তাহলে ও কি করবে? কিছুটা রাজত্ব ছেড়েও কাজ করবে, কিছুটা রাজত্ব। তাহলে এই যে ট্যান ইনভার্স এক্স, এ কি করবে? শুধুমাত্র এই লাইনটা ছেড়ে দেবে, শুধুমাত্র লাইন, মানে লাইনের উপর এর কোনো ভ্যালু থাকতে পারবে না, অর্থাৎ -π/2 থেকে এ বড় হতে হবে, আর +π/2 থেকে এ ছোট হতে হবে। এই জিনিসটা ভালো করে খেয়াল করে দেখো, আমি আগেরটাই কিন্তু সমান দিয়েছিলাম, তার মানে সাইন ইনভার্স এই লাইনের উপর ভ্যালু ধারণ করতে পারে, অর্থাৎ দিদি সব জায়গায় রাজত্ব করতে পারে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ভাইপো সে শুধুমাত্র লাইনটা নেবে না। এই লাইন মানে কি? একদম অ্যাকুরেট এই লাইনের উপর একটা বিন্দু মানে কিন্তু 90 ডিগ্রি কোণ করছে। ট্যান ইনভার্স কখনো 90 ডিগ্রি কোণ করতে পারবে না, তার থেকে সামান্য একটু কম নেবে, আর এই দিকেও সামান্য একটু কম নেবে। বোঝা গেছে? তাহলে ট্যান ইনভার্স কি করবে? -π/2 থেকে বড় হবে, আর +π/2 থেকে ছোট হবে, কিন্তু সাইন ইনভার্স -π/2 থেকে বড় বা সমান, আর +π/2 থেকে ছোট বা সমান। এটা হলো আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাহিনীটা গেল। এরপরে মনে করো আমাদের টিএমসির আরও জুনিয়র যারা নেতা আছে, সেই নেতাগুলো এই বিহেভিয়ারের মধ্যে থাকতে হবে, কিন্তু কিছু অংশ ছেড়ে থাকতে হবে। কোসেক ইনভার্স মনে করো সেই ক্যারেক্টারটা। তাহলে কোসেক ইনভার্স ফাংশন কি করবে সেটা আমরা এবার একটু বোঝার চেষ্টা করি। দেখো, কোসেক ইনভার্স এক্স ও কি করবে? ও শুধুমাত্র এই রাজত্বের মধ্যেই থাকবে, শুধুমাত্র কিন্তু এই লাইনের উপরও থাকবে না, জিরো বিন্দুর উপর, অর্থাৎ এক্স অক্ষের উপর ও কোনো ভ্যালু দিতে পারবে না। এক্স অক্ষের উপর মানে এই জায়গায় সব 0 বিন্দু আছে, কারণ এই জায়গায় তো কোনো কোণই উৎপন্ন হচ্ছে না। এই যে একটা অক্ষ এক্স, এর উপর মনে করো আরেকটা লাইন টানলাম, এই জায়গায় তো কোনো কোণই উৎপন্ন হচ্ছে না। তাহলে কোসেক ইনভার্স কি হবে? কোনো সময়ের জন্য 0, অর্থাৎ এক্স অক্ষের উপর ভ্যালু দেবে না, শুধু এই এক্স অক্ষটা বাদ দিয়ে ও সব জায়গায় থাকতে পারবে। তাহলে সেটা কিভাবে লিখবো আমরা? সেটা আমরা লিখতে পারি কোসেক ইনভার্সও এই পুরো জায়গা থেকে পুরো জায়গা থাকবে, অর্থাৎ -π/2 থেকে বড় বা সমান, +π/2 থেকে ছোট বা সমান, কিন্তু এই কোসেক ইনভার্সের ভ্যালু কোনো সময়ের জন্য কি হবে না? 0 হবে না। কোসেক ইনভার্সের ভ্যালু কোনো সময়ের জন্য 0 হতে পারে না, অর্থাৎ কোসেক ইনভার্সের যে ভ্যালুটা সে কোনো সময়ের জন্য 0 বিন্দুর উপর থাকতে পারে না। এই কথাটা মাথায় রেখে দেবে। দেখো,
তাহলে আমরা এই দিকের আমাদের যে দিদির পার্টি ছিল সেই পার্টি সম্পর্কে আলোচনা করেছি, বুঝতে পেরেছো নিশ্চয়ই কি আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট দিদি সে সমস্ত জায়গায় থাকবে, সেজন্য -π/2 থেকে বড় বা সমান, +π/2 থেকে ছোট বা সমান। দ্বিতীয় হচ্ছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো, সে কি করবে শুধুমাত্র এই লাইনটা অর্থাৎ -π/2 ছেড়ে দেবে আর +π/2 ছেড়ে দেবে, বাকি সব জায়গায় থাকবে, অর্থাৎ -π/2 থেকে বড় হবে, +π/2 থেকে ছোট হবে। তারপর জুনিয়র নেতা যারা আছে তারা কি করবে, তারাও এই রাজত্বে সমস্তটুকু থাকবে, শুধু এক্স অক্ষের উপরও ভ্যালু নির্দেশ করতে পারবে না, অর্থাৎ -π/2 থেকে বড় বা সমান, +π/2 থেকে ছোট বা সমান। কিন্তু কোসেক এই যে ইনভার্স এক্স আছে এর মান কোনো সময় 0 হতে পারবে না। কেমন? কোসেক ইনভার্স এক্স এর মান হচ্ছে আলফা। আলফা কেন লিখলাম? আলফা একটা কোণকে নির্দেশ করছে। আজকে প্রথমেই আমি বলেছিলাম ইনভার্স ফাংশন কোণ নির্দেশ করবে। মেরে ভাই और बहन, प्यारे भाई और बहन कॉन्सेंट्रेट कीजिए, अदरवाइज यहाँ पर बैठने पर कुछ भी नहीं मिलेगा आपको, अगर कुछ लेना है तो कॉन्सेंट्रेट करना पड़ेगा। तो कोसेक इनभार्स एक्स একটা কোণ নির্দেশ করবে, এই কোণটা কোনো সময় 0 ডিগ্রি হতে পারবে না, এটা হচ্ছে মূল কথা। কোণটা কোনো সময় 0 ডিগ্রি হতে পারবে না। যদি তুমি এটা বুঝতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, কোসেক 0 মান কত? কোসেক 0 মান অসঙ্গত, এই জন্যই 0 ডিগ্রি হতে পারবে না। কোসেক 0 মান তো অসঙ্গত, যখন এই জায়গায় 0 ডিগ্রি বসাবো সে তো ইনভ্যালিড হয়ে যাবে। কেন? দেখো আমি বলেছিলাম ইনভার্স ফাংশন যদি ওইদিকে আবার যায় তাহলে সেটা কি হবে? নর্মাল ফাংশন। তাহলে তুমি এই জায়গা থেকে x = লিখতে পারো কি কোসেক 0। কোসেক 0 মানে অসঙ্গত, অর্থাৎ x ডিফাইন্ড করা যাবে না, অসঙ্গত হয়ে গেছে, এই জন্য কোসেক ইনভার্সে 0 ডিগ্রি থাকতে পারবে না। তাহলে আমি টিএমসির পার্টিটা বোঝানোর চেষ্টা করেছি, এবার আমাদের বিজেপির পার্টিটা বোঝাতে হবে, অর্থাৎ এই তিনজনের ক্যারেক্টার কেমন হবে সেটা বোঝার চেষ্টা করবে এক এক করে। ঠিক আছে, একটু ক্লিয়ার করে দিই আমি নিজ দিয়ে। अब आ गए हम लोग दादा के पार्टी पर। दादा कैसे बुलाते हैं? मेरे प्यारे भाई और बहनों, मैं आपके लिए आभारी हूँ, ऐसे ही, তাই না? তো এই যে আমাদের টিম আছে, এই টিমের হেডকে আমাদের দাদা, তাহলে দাদার ক্ষমতা কি থাকবে? দাদা পুরো জায়গাটা নিয়েই রাজত্ব করতে পারবে। তাহলে দাদা কি করবে, এই জায়গায় যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 0, আর এই জায়গায় যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে পাই, অর্থাৎ 90 ডিগ্রি + 90 ডিগ্রি 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে পাই। তাহলে দাদার ক্ষমতা থাকবে 0 থেকে বড় বা সমান আর পাই থেকে ছোট বা সমান। দাদা এই পুরো জায়গাটা নিয়ে রাজত্ব করবে। ওকে, এইবার আমাদের সেকেন্ড পজিশনে কে আছে? অমিত শাহ, তাই তো? তাহলে অমিত শাহ কতটুকু রাজত্ব করবে সেটা আমরা একটু দেখি। তাহলে অমিত শাহ একটু চেঞ্জ করে নিই, এদিকে ট্যানটা আগে লিখেছিলাম কিন্তু কটটা এখানে লাস্টে লেখা হয়ে গেছে, কটটা উপরে লিখছি আমি, তারপরে কি হয় দেখো, একটু মুছে নিই। तो अमित जी आ गए स्टेज पर, अब उनका जो प्रॉपर्टी है और सीमाना है वो हमको निकालना है। तो अमित जी की करबे, অমিত জিও ঠিক ট্যানের মতন শুধুমাত্র 0 আর পাই, শুধু এই লাইনটা ছেড়ে দিয়ে বাকি সব জায়গায় ও রাজত্ব করবে। তাহলে অমিত জি কি করবে, 0 থেকে বড় হতে হবে এবং পাই থেকে ছোট হতে হবে। তাহলে অমিত জির ক্যারেক্টার আমরা বুঝে গেছি, তাই তো? নাকি অন্য কিছু? অবশ্যই সেটা। তাহলে অমিত জি কি করবে, 0 বিন্দু হতে পারবে না আর পাই বিন্দু হতে পারবে না, বাকি সব জায়গায় ফার্স্ট আর সেকেন্ডে অমিত জি থাকবে। এরপর মনে করো তৃতীয় আছে সেক ইনভার্স এক্স, তাই তো? সেক ইনভার্স এক্স মনে করো, তারপরে 3 নম্বর কোনো লিডার যদি থাকে, যোগী মনে করো, তাহলে যোগী কি করবে, ও ঠিক এইটুকু জায়গায় থাকবে কিন্তু এই লাইনটার উপর ও কোনো ভ্যালু দিতে পারবে না। তাহলে শুধুমাত্র কি হলো, 0 থেকে বড় বা সমান, 0 থেকে বড় বা সমান ঠিক এর মতন, 0 থেকে বড় বা সমান আর পাই থেকে ছোট বা সমান, শুধু এই লাইনটা মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি মেরে ভাই, শুধুমাত্র 90 ডিগ্রি হতে পারবে না আমাদের যোগীজি। রেড কালার দিয়ে লিখি তাহলে ভালো বুঝতে পারবে, রেড, যে ওই জায়গাও যেতে পারবে না, ওর জন্য এটা ডেঞ্জার। ওকে, ডেঞ্জার জোন। তাহলে অমিত জি আর মোদিজির ব্যাপারটা আমরা দেখলাম, আর যোগীজি কি হতে পারবে না, যোগীজি কোনো সময় 90 ডিগ্রি ভ্যালু দিতে পারবে না। তাহলে একটা জিনিস তুমি খেয়াল করো, সিমিলারিটি দিয়ে কিন্তু পড়াশোনা করলে সবসময় যেন তোমার মনে বেশি থাকবে, বা প্র্যাকটিক্যালি যদি তুমি এগুলো ভাবো তাহলে সবসময় যেন তোমার মুখস্থ করার কোনো দরকার হবে না, এমনি ব্রেনে ঢুকে যাবে। দেখো এই জায়গায় যে ক্যারেক্টারটা ছিল, এরা ছিল ফার্স্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্র্যান্টে, এইটুকু, তাই তো? হেড অফ দ্য ডিপার্টমেন্ট সাইন সে সব জায়গায় আছে, এর হেড অফ দ্য ডিপার্টমেন্ট কস এ দেখো সব জায়গায় আছে তো?
সেকেন্ড ছিল আমাদের ভাইপো, ভাইপো শুধু এই লাইনটা বাদ দিয়ে দিয়েছিল, মানে ইকুয়াল টু হয়নি, আর বাকি সব জায়গায় ভাইপো থাকবে। এই অমিত শাহ দেখো শুধু এই লাইনটা, ওর যে অধিকারটা আছে সীমানা, সেই সীমানার লাইনটাও ছেড়ে দিয়েছে, শুধু এই জায়গায় ইকুয়াল টু হয়নি, আর বাকি সব জায়গায় আছে। থার্ড মনে করো আমাদের যে কোনো একজন টিএমসির নেতা, সে কি করছে, শুধু এদের এই জায়গাটার মধ্যে মাঝখানে যে জায়গাটা আছে সেই মাঝখানে জায়গায় ও ভ্যালু দিতে পারছে না, মাঝখানে জায়গায়। আর এর ক্যারেক্টারে দেখো এও ঠিক মাঝখানে যে জায়গাটা আছে π/2 সেই ভ্যালুটা দিতে পারছে না, আর এর মাঝখানে ছিল 0, এর 0 ভ্যালুটা দিতে পারছে না। এই হলো আমাদের দুটো দলের শ্রেণীর বিভাগ বা তাদের সীমানা। তাহলে আমরা ছটা ফাংশনকে ভেঙে দিয়েছি দুটো দলে। এই দুটো দল, এই তিনজন একই রকম ক্যারেক্টার আর এই তিনজন একই রকম ক্যারেক্টার নির্দেশ করে, কিন্তু এইটুকু তোমাকে মনে রাখতে হবে। এটাকে বলা হয় রেঞ্জ, যে কত দূর থেকে ও কত দূর যেতে পারে, এটাকে বলা হয় রেঞ্জ বা প্রসার। ইংলিশে বলা হয় রেঞ্জ, বাংলায় বলা হয় প্রসার। ওকে, তাহলে সিম্পলি আমরা এটা বোঝার চেষ্টা করেছি। এইবার আমরা এক এক করে কিছু উদাহরণ দেবো, তোমাদের সামনে তুলে ধরবো উদাহরণ, সেই উদাহরণগুলো সমাধান করার চেষ্টা করব। সাইন ইনভার্স, ট্যান ইনভার্স, কজ ইনভার্সের ভ্যালু কত কত হতে পারে সেটা আমি এই জায়গাতে লেখার চেষ্টা করব, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। চলো সামনের দিকে এগোই। হাম দিল দে চুকে সনম তেরা হো গায়া হে সনম। দেখো এই জায়গায় আমি একটা উদাহরণ নিয়েছি, এই তিনজন ক্যারেক্টারের মধ্যে ট্যান ইনভার্স নিয়েছি, এই তিনজন ক্যারেক্টারের মধ্যে কজ ইনভার্স নিয়েছি। তো আমার এখানে দিয়েছে ট্যান ইনভার্স 1/√3 এর ভ্যালুটা কত হবে, এটা হচ্ছে কোশ্চেন। আর এখানে কজ ইনভার্স 1/√2, এই ভ্যালুটা কত হবে। তাহলে দেখো প্রথম আমি এটা যখন সমাধান করার চেষ্টা করব, কিভাবে আমি করছি বা কিভাবে আমি ভাবছি, কত দ্রুত আমি অ্যান্সার করার টেকনিক বলছি, এগুলো ফলো করবে। কিন্তু দেখো নর্মালি তুমি কিন্তু এটা একবারেই অ্যান্সার লিখতে পারো বা ভেঙে ভেঙেও অ্যান্সার লিখতে পারো। ভেঙে ভেঙে প্রথম দেখাই, তারপরে একবারে দেখাবো, নাহলে তুমি ভেঙে ভেঙে এটা শিখবে না, আমি জানি। এই জায়গায় লিখবো প্রথম এটাকে লিখলাম ট্যান ইনভার্স ছিল, রেখে দিলাম। রেখে দেওয়ার পর একটা কথা তোমাকে মনে রাখতে হবে, যে কোনো ফাংশন এবং এর ইনভার্স ফাংশন যদি আমরা গুণ করি সর্বদা কিন্তু 1 হয়, তাই না? তাহলে এক্ষেত্রেও যদি আমি শুধুমাত্র সাইন এবং সাইন ইনভার্স পাশাপাশি থাকে সেক্ষেত্রে 1 লিখতে পারি। এটা কিন্তু এক্সাক্ট লজিক নয়, বোঝার সুবিধার্থে আমি বললাম। এক্স আর এক্স এর ইনভার্স ইন্টু এক্স ইনভার্স ইজ ইকুয়াল টু লিখতে পারি এক্স ইন্টু 1/x, মানে কাটাকাটি করে 1। তাহলে সেমভাবে সাইন ইন্টু যদি সাইন ইনভার্স থাকে, তাহলে সেক্ষেত্রে এই দুটো পাশাপাশি থাকলে ওই দুটো উঠে গিয়ে 1 বসাতে পারি আমরা, বোঝার সুবিধার্থে বলেছে। এটা কিন্তু এক্স্যাক্ট ডেফিনেশন নয়। যদি কখনো কারো নর্মাল ফাংশন এবং তার ইনভার্স ফাংশন পাশাপাশি থাকে, শুধুমাত্র তুলে দেবে, তাদের তুলে দিয়ে তার পরিবর্তে সেখানে মনে মনে 1 বসানো যায়। তাহলে দেখো আমি এই ট্যান ইনভার্সটাই মনে করো মেরে ফেলতে চাই, তাহলে সাইডে আমাকে ট্যান নিয়ে আসতে হবে একটা, তাহলেই তো ইনভার্স ফাংশন আর নর্মাল ফাংশন পাশাপাশি আছে, মারা যাবে দুইজন। এটাকে তোমার ভাবতে হবে ট্যান কত ডিগ্রির মান 1/√3, ট্যান 30 ডিগ্রির মান 1/√3। তাহলে লিখবো সেটা ট্যান π/6। এখন সব পাই দিয়ে লিখবে, ডিগ্রি টিগ্রি আর লিখবে না, রেডিয়ান মানে লিখবে সবসময়ের জন্য। কেন? এই জায়গায় দেখো লেখা আছে বিপরীত বৃত্তীয় অপেক্ষক, বৃত্তীয় অপেক্ষক মানে কিন্তু রেডিয়ানে প্রকাশ করতে হয়, এই জন্য সবসময় রেডিয়ানে প্রকাশ করবে এটাকে। আচ্ছা, তাহলে এই দেখুন ইনভার্স ফাংশন নর্মাল ফাংশন উঠে গেল, তাহলে এখানে পড়ে রইল π/6, তাহলে এর ভ্যালুটা হচ্ছে π/6। এই হলো আমার একটু ব্রড প্রসিডিওর। তাহলে স্মল প্রসিডিওর কে হয় মেরে ভাই? দেখো একদম সিম্পল জিনিস, স্মল প্রসিডিওর। তুমি মনে মনে ভাবো যদি ইনভার্স ফাংশন থাকে, ইনভার্স ফাংশন সবসময় কি নির্দেশ করবে, কোণ নির্দেশ করবে। তাহলে তোমার ব্রেনকে তুমি বলো ট্যান কত ডিগ্রির মান 1/√3। এই জায়গায় ইনভার্স আছে তো, তবুও তুমি কল্পনা করো ট্যান কত ডিগ্রির মান 1/√3, ট্যান 30 ডিগ্রির মান 1/√3, তার মানে π/6। একবারে বসিয়ে দাও অ্যান্সার, খতম, কাহিনী শেষ। এখানেই কাহিনী শেষ হয়ে গেল। তাহলে সিম্পল ভাবে এইটা বলো দেখি কত হবে অ্যান্সার। কিভাবে প্রশ্ন করব? কস কত ডিগ্রির মান 1/√2, কস কত ডিগ্রির মান 1/√2, 45 ডিগ্রি, মানে π/4। বারবার বলছি এখানে কিন্তু সব পাই দিয়ে লিখবে, কারণ বৃত্তীয় অপেক্ষক মানে রেডিয়ানে প্রকাশ করতে হবে, রেডিয়ানে। এই জায়গায় ডিগ্রি ডিগ্রি কিন্তু লিখবে না, তাহলে এটা কি হবে, π/4 হবে। তাহলে এই যে কোশ্চেনটা কিভাবে আমি কোশ্চেন করছি, ব্রেনে ঢোকাও সেটা। কস কত ডিগ্রির মান 1/√2, 45 ডিগ্রি বা π/4 এর মান 1/√2 হয়ে গেল অ্যান্সার। তাহলে একবারে ডাইরেক্ট π/4 লিখে দেবো এখানে। তাহলে তুমি এখন দেখো কত দ্রুত অ্যান্সার করতে পারবে, শুধু আমি কোশ্চেন বসালেই অ্যান্সার করতে পারবে। মুছে দিই এখানে, শুধু তোমাকে প্রশ্ন করতে হবে কি কত ডিগ্রির মান এটা, কত ডিগ্রির মান ওটা, এটা। মনে করো আমি লিখলাম সাইন ইনভার্স 1, মনে করো আমি লিখলাম কোসেক ইনভার্স √2। তাহলে কিভাবে তুমি এটা প্রশ্ন করবে, সাইন কত ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রির মান 1 বা π/2 এর মান 1, কোসেক কত ডিগ্রির মান √2, 45 ডিগ্রি বা π/4। তাহলে একবারে এটা মান বসিয়ে দেবো, বোঝা গেছে? মনে করো এইদিকে আমি লিখেছি সেক ইনভার্স 1, তাহলে তোমাকে কিভাবে ভাবতে হবে, সেক
কত ডিগ্রির মান আমার 1, সেক 0 ডিগ্রির মান 1। তার মানে এই জায়গায় 0 ডিগ্রিকে তো আর রেডিয়ানে প্রকাশ করা যাচ্ছে না, তাই জন্য 0, মাথায় কিন্তু আবার ডিগ্রি চিহ্ন দিও না, 0 অনলি। তারপরে দেখো মনে করো আছে আমার হচ্ছে কট ইনভার্স 1, মনে করো আমার তারপরে আছে কট ইনভার্স 1। তাহলে কিভাবে প্রশ্ন করব, কত ডিগ্রির মান 1, কট 45 ডিগ্রির মান 1 বা কট π/4 এর মান 1, হয়ে গেল অ্যান্সার। 45 ডিগ্রি মানে π/4। রেডিয়ানের মানগুলো মুখস্থ করে ফেলো, হচ্ছে 30, 60, 45, 90, সহজ তো। 30 মানে π/6, 60 মানে হচ্ছে আমার π/3, 45 মানে π/4 আর 90 মানে π/2। একটু 2-3 বার ই করো, মুখে বলো, দেখো মুখস্থ হয়ে যাবে। তাহলে এই হলো আমার এই যে রেঞ্জ, এই রেঞ্জের ক্ষমতা, এইভাবে আমাকে যেতে হবে, রেঞ্জ মনে রাখতে হবে, এইভাবে আমাকে এই কোশ্চেনগুলো হ্যান্ডেল করতে হবে। কি করলাম, যে কোনো ইনভার্স ফাংশন থাকলে তুমি নিজেকেই প্রশ্ন করো সাইন কতর মান 1, সাইন π/2 এর মান 1, তাই শুধুমাত্র π/2। কোসেক কতর মান √2, কোসেক π/4 এর মান √2, তাই π/4। সেক কতর মান 1, সেক 0 এর মান 1, তাই শুধু 0। কট কতর মান 1, কট π/4 এর মান 1, তাই শুধুমাত্র π/4। বোঝা গেছে নিশ্চয়ই। এবার মনে করো এইগুলো একটু মুছে দিই, আর একটু কয়েকটা প্রশ্নের উদাহরণ করাই, তারপর নেক্সট টপিকসে আমরা যাব। चुरा के दिल मेरा गरिया चले। আরে ভাই, এই ম্যাথ যদি তোমার মনটা চুরি করতে না পারে তাহলে তুমি সায়েন্স পড়বে কি করে? সায়েন্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট তো ম্যাথমেটিক্সকেই ধরা হচ্ছে। ফিজিক্স পড়তে যখন তুমি যাও, ফিজিক্সের প্রতি 2টো কোশ্চেনে একটা করে অঙ্ক পাও। ফিজিক্স পড়তে হলে অঙ্ক তোমাকে শিখতেই হবে। সিমিলারলি কেমিস্ট্রির অনেকগুলো চ্যাপ্টার আছে, সেটা পড়তে হলেও তোমাকে অঙ্ক শিখতে হবে। তাই জন্য এটাই যদি তোমার মন চুরি করতে না পারে তাহলে তুমি সায়েন্স পড়বে কি করে? এদিকে তাকাও, মন অন্য কাউকে দিও না বন্ধক, এইদিকে তাকাও দ্রুত। মন যদি অন্য কোনো জায়গায় রেখে আসো, বুঝতে পারছো? বাবু সোনার কাছে যদি মন রেখে আসো তাহলে এইদিকে তো কনসেন্ট্রেট থাকবে না মেরে ভাই। মন নিয়ে আসো, রিটার্ন নিয়ে আসো, বলো পরে তোমাকে দেবো। দেখো এই জায়গায় একটা কোশ্চেন দিয়েছি সাইন ইনভার্স -1, তাই তো? তুমি নিজেকে প্রথম প্রশ্ন করবে সাইন কত ডিগ্রির মান 1, কত ডিগ্রির মান 1 সাইন? সাইন অবশ্যই π/2 এর মান 1, π/2 লিখে দিলাম। এবার এখানে একটা মাইনাস চিহ্ন আছে। এইবার দেখো আমি যে চিত্রটা এঁকেছিলাম, চিত্রটা মুছে দিয়েছি, উপরে একটু এঁকে নেই চিত্রটা। এই 3 জনের চিত্র কেমন ছিল? এই 3 জনের ক্যারেক্টার আর এই 3 জনের ক্যারেক্টার, এই 3 জন ছিল হচ্ছে এইটুকুর মধ্যে, অর্থাৎ ফার্স্ট আর ফোর্থের মধ্যে, আর এই 3 জন ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে ছিল, তাই তো? এর থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, দেখো এদেরও কিছু কিছু মান ফার্স্ট কোয়াড্রেন্টে আছে আর এদেরও কিছু কিছু মান ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তার মানে আসলে আমি যখন এটা বোঝাই তৃণমূল আর বিজেপি দিয়ে বুঝিয়েছিলাম, তাহলে এমন কিছু ক্যারেক্টার থাকে যারা তৃণমূলেও চলে বিজেপিও চলে, এমন কিছু কিছু ক্যারেক্টার থাকে। এই যে ফার্স্ট কোয়াড্রেন্টেও আছে, এরও ফার্স্ট কোয়াড্রেন্ট আছে। তার মানে কিছু কিছু লোক ফার্স্ট কোয়াড্রেন্ট আছে মানে তৃণমূল করছে, কিছু কিছু লোক ফার্স্ট কোয়াড্রেন্ট আছে মানে বিজেপি করছে, মানে কিছু কিছু লোক আছে দ্বিমত, মানে ও দু জায়গায় যাবে আর কি। বোঝা গেছে? তো আমাদের এটা মেইন ব্যাপার নয়, আমরা অঙ্কর দিকে আবার কনসেন্ট্রেট করি। তাহলে আবার এই জায়গায় চলে আসি, আমি নিজেকে প্রশ্ন করবো সাইন কত ডিগ্রির মান 1, সাইন π/2 এর মান 1, তাই তো? এবার সামনে একটা মাইনাস আছে, দেখো ফোর্থ কোয়াড্রেন্টে সাইনের মান কিন্তু নেগেটিভ হয়। আমরা সেই ওয়াল, সাইন, ট্যান, কজ এইভাবে পড়েছিলাম না? ওয়াল মানে এই ঘরে সবাই পজিটিভ, সাইন মানে শুধু সাইন পজিটিভ, ট্যান মানে শুধু ট্যান পজিটিভ, আর কজ মানে শুধুমাত্র কজ পজিটিভ। তাহলে এই জায়গায় মাইনাস আছে মানে সাইন নেগেটিভ হতে পারে কোন কোন ঘরে? থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্ট। কিন্তু এই ইনভার্স ফাংশনের ক্ষমতা আছে শুধুমাত্র ফোর্থ কোয়াড্রেন্টে যাওয়ার জন্য। তাহলে এই ঘরে সাইন কি হয়? নেগেটিভ। তাহলে এর আগে শুধুমাত্র একটা নেগেটিভ বসিয়ে দাও। কি বললাম কথাটা? আমার এখানে -1 আছে, -1। তাহলে সাইন কতর মান 1? সাইন কতর মান 1? শুধুমাত্র সাইন π/2 এর মান 1। এবার দেখবো ইনভার্স ফাংশন কোন পর্যন্ত যেতে পারে? এই দুই ঘরে যেতে পারে। এই ঘরে গেলে +π/2, এই ঘরে গেলে মাইনাস। তাহলে আমার 1 তো লিখলাম কিন্তু মাইনাস আছে জন্য ফোর্থ কোয়াড্রেন্টে, তাই শুধু একটা মাইনাস বসিয়ে দিলাম। এইদিকে আসলে মাইনাস হয় সেজন্য শুধুমাত্র মাইনাস লিখলাম এখানে। এখানে আছে ট্যান ইনভার্স -√3। তাহলে প্রথম প্রশ্ন করো ট্যান কত ডিগ্রির মান √3? ট্যান 60 ডিগ্রির মান √3 বা π/3 এর মান হচ্ছে
√3। তাহলে ট্যান π/√3 লিখে দিলাম। √3 লিখে দেওয়ার পর এই জায়গা মাইনাস আছে, তাহলে ট্যানও তো এইটুকুর মধ্যে ঘোরাঘুরি করে, নেগেটিভ আসার জন্য শুধুমাত্র একটা নেগেটিভ বসিয়ে দাও, অর্থাৎ π/3 আসবে, এইটুকু নেগেটিভ দিকে আসবে, এই জায়গায় নেগেটিভ দিকে আসবে জন্য ওর ভ্যালুটা নেগেটিভ হবে, তাই জন্য আমি এখানে নেগেটিভ বসিয়ে দিলাম। তাহলে কিভাবে প্রশ্ন করলাম, ট্যান কত ডিগ্রির মান √3, π/3 এর মান √3, আর এখানে নেগেটিভ আসার জন্য নেগেটিভ দিয়ে দিলাম। তার কি আছে কোসেক ইনভার্স -2/√3। তাহলে নিজেকে প্রশ্ন করো কোসেক কত ডিগ্রির মান 2/√3, কোসেক 60 ডিগ্রির মান 2/√3। তাহলে এখানে আমরা লিখে দেবো π/3, আর নেগেটিভ আসার জন্য একটা নেগেটিভ বসিয়ে দিলাম। তাহলে এই তিনজন ক্যারেক্টারের একটা কথা কি আমি বলতে পারি যে যদি সাইন, ট্যান আর কোসেক এর সামনে মাইনাস থাকে, সেই মাইনাসগুলো ওরা বাইরে বের করে দিল, এই যে মাইনাসগুলো বাইরে চলে এলো। মনে মনে ভাবো সাইন কতর মান 1, π/2 বসিয়ে দাও, ট্যান কতর মান √3, π/3 বসিয়ে দাও, কোসেক কতর মান 2/√3, π/3 বসিয়ে দাও, আর মাইনাসগুলো বসিয়ে দাও। তাহলে এই যে যে জিনিসটা আমি বললাম, সাইন, ট্যান, কোসেক এদের সামনে কোনো মাইনাস থাকলে ওই মাইনাসটা ওরা বের করে দিতে পারে। তাহলে এখান থেকে একটা জিনিস আমি দেখতে পেলাম কি, সাইন, ট্যান, কোসেক এদের সামনে যদি কোনো মাইনাস থাকে, অর্থাৎ ভেতরে যদি কোনো মাইনাস থাকে, ওই মাইনাসটা ওরা সহজেই বাইরে বের করে দিতে পারে। কেমন দেখো, এই জায়গায় সাইন ইনভার্স -1 ছিল, তাহলে এটাকে লেখা যায় -sin ইনভার্স 1। দেখো এই জায়গায় কল্পনা করো সাইন কত ডিগ্রির মান 1, π/2, তাহলে এটাকে আবার লিখতে পারি, মাইনাসটা ছিল জন্য এই যে মাইনাস বসলো, সাইন কত ডিগ্রির মান 1, π/2 এর মান 1। এই দেখো সেম হয়ে গেল। কি বলতে চাইছি আমি, যে সাইন, ট্যান, কোসেক এদের ভেতরে যদি কোনো জায়গা মাইনাস থাকে, সেই মাইনাসটা তুমি বাইরে লিখে দিতে পারবে। কিভাবে লিখবে, -tan ইনভার্স √3, ওই মাইনাসটা ও পুরো বাইরে বের করে দেবে। এটাকে কিভাবে লিখবো, এটাকে লিখবো কোসেক ইনভার্স 2/√3। তাহলে এই হলো এদের প্রপার্টিস। আর এই অঙ্কটার সমাধান কিন্তু এই যে উত্তর কিন্তু এইটা, আমি একটু এক্সট্রা এই কথাটা বলেছি। এবার ওই তিনটে সমাধান করব আমরা এক এক করে। ওইদিকে বেশি জায়গা ছিল না জন্য প্রশ্নটাকে এইদিকে সরিয়ে নিয়ে এসেছি। এবার দেখো এটা সমাধান করার চেষ্টা করব। मेरे प्यारे भाई और बहन इधर कंसंट्रेट कीजिए, आपका प्रश्न बोर्ड पर है, इधर उधर कहीं पर नहीं है, तो बोर्डेर ऊपर कंसंट्रेट करो। देखो cos ইনভার্স -√3/2 আছে, তাহলে আগের স্টেপটা যেমন করেছিলাম এই জায়গাও সেম কাজ করব আমরা, তাই তো? তাহলে কিভাবে, প্রথম নিজেকে প্রশ্ন করো cos কত ডিগ্রির মান √3/2, cos 30 ডিগ্রির মান √3/2, 30 ডিগ্রি মানে π/6, এই যে বসিয়ে দিলাম π/6। তার আগে মাইনাস আছে তাই মাইনাস লিখে দিলাম। এই জায়গা কত আছে cot কত ডিগ্রির মান 1, cot π/4 এর মান 1, π/4 এই যে লিখে দিলাম, সামনে মাইনাস আছে জন্য মাইনাস লিখে দিলাম। sec কত ডিগ্রির মান 2, sec অবশ্যই আমার 60 ডিগ্রির মান 2, তাহলে এখানে আমি π/3 লিখে দিলাম, সামনে মাইনাস আছে জন্য মাইনাস লিখে দিলাম। যদি তুমি এটা করে থাকো আর ভেবে থাকো অবশ্যই তুমি ভুল ভাবছো, কেন ভুল ভাবছো সেটা বোঝার চেষ্টা করো। দেখো এই জায়গা -π/6 লিখেছি আমরা, -π/6 যদি কোয়াড্রেন্টে আঁকি তাহলে -π/6 এইরকম একটা জায়গায় আছে, -π/4 সেও এরকম কোনো এক জায়গায় আছে, -π/3 সেও এরকম একটা জায়গায় আছে। কিন্তু মেরে ভাই এই যে আমাদের বিজেপি পার্টি মানে এই তিনজন, এর রাজত্ব কতটুকু ছিল, এর রাজত্ব এইটুকু জায়গায়, অর্থাৎ ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে, কিন্তু এ পৌঁছে গেছে ফোর্থ কোয়াড্রেন্টে। মনে করো পশ্চিমবঙ্গে পৌঁছে গেছে, পশ্চিমবঙ্গে এসে যদি বিজেপি বলে আমি রাজত্ব করব, দিদি কি ছেড়ে দেবে ওকে? দিদি তো ধরে পুরো একদম তক্তা করে দেবে। তো ওরা ঢুকে গেছে আমাদের পশ্চিমবঙ্গে দিদির রাজত্বে, তাহলে এই জায়গায় ওরা রাজত্ব করতে পারবে না। তাই জন্য এটা অবশ্যই তোমরা ভুল ভেবেছো বা ভুল করেছো। তাহলে সঠিকটা কি হবে, দেখো নেগেটিভ যেহেতু আছে, নেগেটিভ তো আমার আনতেই হবে। তাহলে নেগেটিভ দেখো এই যে কস, কট আর সেক এই তিনজনই কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে আমার নেগেটিভ হয়, তিনজনই। দেখো কজ এর মান সেকেন্ডে নেগেটিভ, কটের মানও সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ, সেকের মানও সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ। তাহলে এই নেগেটিভটা রাখার জন্য এই ভ্যালুটা পাই থেকে আমার বিয়োগ করতে হবে। কি করতে হবে? পাই থেকে বিয়োগ, অর্থাৎ সম্পূর্ণ রাজত্ব আমি নিয়ে নিলাম, নিয়ে কিছুটা তোমাকে আবার ফেরত দিয়ে দিলাম। সম্পূর্ণ রাজত্ব মানে পাই, আবার তার থেকে কিছুটা আমি তোমাকে বিয়োগ করে দিয়ে দিলাম, যাতে যদি আবার যোগ করি, যোগ করলে তো আবার থার্ড কোয়াড্রেন্টে চলে যাবে, অন্য কারোর রাজত্বে ঢুকে যাবে। যোগ করা মানে এই দিকে ঘোরা, আর বিয়োগ করা মানে এই দিকে ঘোরা। তাহলে সম্পূর্ণ কোয়াড্রেন্ট মানে পাই নিয়ে নিলাম, তার থেকে বিয়োগ করে ওর রাজত্বেই ওকে রেখে দিলাম। কিন্তু যদি যোগ করতাম থার্ড কোয়াড্রেন্টে চলে আসতো, তাহলে অন্য কোনো রাজত্বে চলে যেত। তাহলে এক্স্যাক্টলি এর অ্যান্সারটা কি হবে সেটা আমি একটু লিখে দেখাই তোমাদের। এক্স্যাক্টলি অ্যান্সার কি হবে এটার, তাহলে এইটুকুও মুছে দিই, এটা ভুল ভেবেছিলাম আমরা। এটা কি হবে, প্রথমেই
যদি কস কট আর সেকে এই তিনজনের সামনে মাইনাস থাকে, প্রথমে তুমি চিন্তাহীনভাবে পাই মাইনাস পাই মাইনাস পাই মাইনাস লিখে নেবে মেরে ভাই। লিখে নেওয়ার পর এই জায়গা কি আছে, কজ ইনভার্স √3/2, শুধুমাত্র এইটুকু বসিয়ে দাও। এই জায়গা লিখে দেবে কট ইনভার্স 1, এটা লিখে দাও। এই জায়গা লিখে দেবে সেক ইনভার্স 2। তার মানে এখান থেকে একটা সূত্র কিন্তু আবিষ্কার হলো। কি সূত্র আবিষ্কার হলো? সাইন ট্যান কোসেক এর সামনে যদি মাইনাস থাকে ওই মাইনাসটা ওরা নর্মালি বের করে দিতে পারে, কিন্তু কস কট সেক এই তিনজনের সামনে যদি মাইনাস থাকে ওই মাইনাসটা বের করতে হলে পাই মাইনাস ওই ফাংশন, পাই মাইনাস ওই ফাংশন, পাই মাইনাস ওই ফাংশন। কেন? দেখো পাই মানে পুরোটুকু নিয়ে নিলাম, মাইনাস করলাম মানে এই ঘরেই থেকে গেলাম, সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভই থাকছে কিন্তু। তাহলে এখন এর অ্যান্সারটা কি হবে? এর অ্যান্সারটা আমরা একটু সমাধান করার চেষ্টা করব। সমাধান করে লিখি, এই যে পাই রেখে দিলাম, মাইনাস রেখে দিলাম, কস কত ডিগ্রির মান √3/2, কস 30 ডিগ্রির মান √3/2 অর্থাৎ π/6। তারপর এই জায়গায় পাই এই যে রেখে দিলাম, মাইনাস এই যে রেখে দিলাম, কট কতর মান 1, কট π/4 এর মান 1। টেবিল মুখস্থ করতেই হবে, নাহলে পারবে না। তারপর এই যে পাই রেখে দিলাম, মাইনাস রেখে দিলাম, সেক কতর মান 2, সেক 60 এর মান 2 অর্থাৎ π/3 এর মান 2 বসিয়ে দিলাম। এবার যোগ বিয়োগ নিশ্চয়ই তুমি পারো, ক্লাস 12-এ উঠেছো, আর তুমি যদি বলো আমি লসাগু গসাগু যোগ বিয়োগ পারি না, তাহলে আমার লজ্জা লাগবে। লজ্জায় তো আমি পুরো লাল হয়ে যাবো তাহলে, তাই না? তাহলে এই জায়গায় কি হবে, এটাকে যদি লসাগু করি, আমার আর বাচ্চাদের মতো লসাগু করে দেখাতে হবে, তাহলে এইটুকু জায়গায় দেখাই পাই মাইনাস π/6, তাহলে হয়ে গেল 6 লসাগু, 6 এর সঙ্গে গুণ হলো, মাইনাস এই যে বসলো, পাই এই যে বসলো, 6 পাই মাইনাস পাই 5 পাই, তাহলে 5 π/6। এটাই তো অ্যান্সার, অবশ্যই এটা সঠিক অ্যান্সার। তাহলে আমি দ্রুত কিভাবে ভাবি দেখো, এই কোনাকুনি গুণ করে যেমন চিহ্ন থাকছে, যদি যোগ থাকে তাহলে যোগ করি, বিয়োগ থাকলে বিয়োগ। 6 অক্ষে 6 মাইনাস 1 তাহলে 5, 5 π/6। 4 অক্ষে 4 মাইনাস 1, 4 অক্ষে 4 মাইনাস 1, এই জায়গায় কিছু নেই মানে 1 আছে। 4 অক্ষে 4 মাইনাস 1 তাহলে 3 π/4। 3 অক্ষে 3 মাইনাস 1 তাহলে কত হলো 2 π/3। তাহলে এটা হলো সঠিক অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে আমি রাজত্ব সম্পর্কে বুঝিয়েছিলাম বা প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, কারণ এটা কিন্তু ম্যাক্সিমাম আমাদের মধ্যে সবারই একটু ভয় থাকে যে এই যে জিনিসগুলো লেখে, এই জিনিসগুলো কী জিনিস, এই জিনিসগুলো কী জিনিস, এটা কোন কাজে কাজে লাগাবো বা এটা কীভাবে মনে রাখতে পারবো। তার সিম্পলভাবে বোঝানোর জন্য আমি তোমাদের প্র্যাকটিক্যাল একটা উদাহরণ দিয়েছি, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো, এবং এটা কী জন্য দেওয়া হয়েছে সেটাও নিশ্চয়ই বুঝতে পারছো। এই যে ভুলগুলো আছে সহজেই আমরা করে ফেলি, এই ভুলগুলো যদি না করি সেই জন্য এই বাধা ধরা জিনিসগুলো দেওয়া আছে। এর বিশেষ ভূমিকা হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হয় আমাকে। তাহলে এই জিনিসগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে পুরো বোর্ডটাকে মুছে দিয়ে আমি কি করব, এই রেঞ্জগুলো তো তোমরা লিখে নিয়েছো, পুরো বোর্ডটাকে মুছে দিয়ে এই জায়গায় যে সূত্রগুলো তৈরি হলো, এই যে কজ ইনভার্স মাইনাস কিছু, সেগুলো আমি একটু লিখে দেখাবো, এটাও লিখে দেখাবো। তার জন্য বোর্ডটা আমাকে পরিষ্কার করতে হবে। প্রথমে আমি বোর্ডটা পরিষ্কার করে নেবো। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে বারবার করে দেখো ভিডিওটা, তারপরে যদি অসুবিধা হয় কমেন্টে জানাও, দরকার হলে আমি যে কোনো উপায়ে তোমাদের সমাধানটা করে দেখানোর চেষ্টা করব, যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে? তাহলে এই যে জিনিসটা আছে এটা মুছে দিয়ে এবার আমি, যদি কখনো সাইন ইনভার্স -x থাকে এটাকে লেখা যায় মাইনাস সাইন ইনভার্স x। যদি কখনো ট্যান ইনভার্স -x থাকে এটাকে লেখা যাবে মাইনাস ট্যান ইনভার্স x। কখনো যদি কোসেক ইনভার্স -x থাকে এটাকে মাইনাস কোসেক ইনভার্স x লেখা যাবে। আর বাকি তিনজন যে ক্যারেক্টারটা গ্রহণ করবে সেটা কি, যদি কজ ইনভার্স -x থাকে এটাকে পাই মাইনাস কজ ইনভার্স x লেখা যাবে। কট ইনভার্স -x লেখা গেলে এটাকে পাই মাইনাস কট ইনভার্স x লেখা যাবে। আর যদি সেক ইনভার্স -x থাকে এটাকে পাই মাইনাস সেক ইনভার্স x লেখা যাবে। এদের রাজত্ব হচ্ছে এইটুকু থেকে এইটুকু, আর এদের রাজত্ব হচ্ছে এইটুকু থেকে এইটুকু। এই কথাটা মাথায় রাখতে হবে। ওকে, এবার আমি র্যান্ডম কিছু কোশ্চেন তোমাদের সামনে দেবো এবং সেই জিনিসগুলো দিয়ে তোমরা ডিপলি এই জিনিসটা বোঝার চেষ্টা করো। ত্রিকোণমিতির ইনভার্স ফাংশনে সবথেকে ইম্পর্টেন্ট এইটুকুই, এছাড়া আর বেশি কিছু নেই। সবথেকে ইম্পর্টেন্ট এইটুকু, বাকি তোমরা সব জানো। তাহলে আমি এখানে র্যান্ডম কিছু কোশ্চেন লিখবো, সেগুলোর অ্যান্সার করার চেষ্টা করবো। চলো দেখো, প্রথম আমার মাথা থেকে বানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। প্রথম মনে করো সাইন ইনভার্স 1/2 আছে, এটা হচ্ছে কোশ্চেন। পজিটিভ থাকলে তোমাকে চিন্তাই করতে হবে না। পজিটিভ থাকলে যে কি লিখবো, কোন জায়গায় মাইনাস প্লাস লিখবো, ওগুলো দেখার কোনো দরকার নেই, যদি এই জায়গা পজিটিভ থাকে। নর্মালি তুমি কি ভাববে
সাইন কত ডিগ্রির মান 1/2, সাইন অবশ্যই 30 ডিগ্রির মান 1/2, 30 ডিগ্রি মানে π/6। আমি কিন্তু বারবার করে বলেছি এখানে ডিগ্রি লেখা যাবে না, সব রেডিয়ানে লিখতে হবে, কারণ চ্যাপ্টারের নামই বৃত্তীয় অপেক্ষক, বৃত্তীয় অপেক্ষক মানে রেডিয়ানে প্রকাশ করতে হয়। আচ্ছা, এরপরে মনে করো আছে cos ইনভার্স -1, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে মাইনাস থাকলেই প্রথম তুমি কি করবে, পাই মাইনাস cos ইনভার্স 1, এই যে মাইনাস থাকলেই পাই মাইনাস আগে করে নিতে হবে, পাই মাইনাস cos ইনভার্স 1, তাহলে পাই এই যে রেখে দিলাম, cos কত ডিগ্রির মান 1, cos 0 ডিগ্রির মান 1, তাহলে 0 বসিয়ে দিলাম, অর্থাৎ অ্যান্সার হলো পাই। তাহলে এই কথাটা মনে রেখে দেবে, এটা অনেক জায়গায় আমাদের অ্যাপ্লাই করতে হয়, সরাসরি তুমি অ্যাপ্লাই করবে, cos ইনভার্স -1 মানে পাই, cos ইনভার্স -1 মানে পাই, বা cos পাই এর মান -1, এই দুটো কথাই মনে রাখবে। মানে ইনভার্স যদি আবার ওইদিকে চলে যায়, কেমন কথাটা, cos ইনভার্স -1 এটা মানে হচ্ছে পাই, ইনভার্স যদি ওইদিকে চলে যায় তাহলে আবার নর্মাল ফাংশন হয়ে যাবে, সেটা কি হবে, সেটা অবশ্যই হবে হচ্ছে cos পাই, এদিকে cos ওইদিকে চলে গেল cos পাই, তাহলে এই জায়গা পড়ে গেল -1, cos পাই এর মান -1, এই কথাটা মনে রেখে দেবে। তাহলে এই জিনিসটা আমরা দেখলাম। এবার মনে করো দেখো কোনো জায়গায় লেখা আছে, মনে করো sec ইনভার্স -1, এই জিনিসটা লেখা আছে, ওকে। তাহলে এই জায়গায় আমরা কি কাজ করব, পাই মাইনাস sec ইনভার্স 1 লিখবো, তারপরে যে পাই মাইনাস sec কত ডিগ্রির মান 1, sec 0 ডিগ্রির মান 1, তাহলে এই জায়গাও 0 বসিয়ে দিলাম, শুধুমাত্র পাই থাকলো, তাহলে sec ইনভার্স -1 এর মানও পাই। এরপরে জিনিসটা এবার দেখাবো, দেখো এক এক করে। এবার মনে করো তোমাকে বের করতে দিয়েছে cosec ইনভার্স -1, তাহলে সেটা কিভাবে লিখবো, কোসেকে মাইনাস থাকলে ও মাইনাস বের করে দিতে পারে, তাহলে এটাকে মাইনাস বের করে লিখবো, কোসেক ইনভার্স কত আছে 1, এটা তাই তো। তাহলে এই জায়গায় মাইনাস থেকে গেল, কোসেক কত ডিগ্রির মান 1, কোসেক π/2 এর মান 1, তাহলে π/2 হয়ে গেল অ্যান্সার। বা ডাইরেক্টে তুমি অ্যান্সার লিখতে পারো, কোসেক কতর মান 1, π/2, মাইনাস আছে জন্য মাইনাস বসিয়ে দিলাম। তারপর মনে করো তোমাকে দিয়েছে কট ইনভার্স, মনে করো -√3, এটা বের করতে দিয়েছে। তাহলে কটে যদি মাইনাস থাকে আগে পাই মাইনাস লিখে নেব, পাই মাইনাস কট ইনভার্স √3 লিখে নিলাম এখানে, তাহলে পাই থেকে গেল এখানে, মাইনাস থেকে গেল, কট কত ডিগ্রির মান √3, কট 30 ডিগ্রির মান √3, অর্থাৎ π/6। তাহলে এই জায়গায় লসাগু করার টেকনিক আমি তোমাদের বলেছি, এই কোনাকুনি গুণ যে চিহ্ন থাকবে সেইভাবে অ্যাপ্লাই করব, গুণ তারপর বিয়োগ, তাহলে 6কে 6 বিয়োগ 1 মানে 5, তাহলে 5π/6 হবে অ্যান্সার। মনে করো তোমাকে বের করতে দিয়েছে sec ইনভার্স 2/√3, -2/√3, মনে করো এই ভ্যালুটা বের করতে দিয়েছে, তাহলে সেকে মাইনাস আছে জন্য আগে পাই মাইনাস লিখে নেব, sec ইনভার্স কত 2/√3, তারপরে এই যে পাই মাইনাস রেখে দিলাম, sec কত ডিগ্রির মান 2/√3, sec 30 ডিগ্রির মান 2/√3, তাহলে 30 ডিগ্রি মানে π/6, তাহলে এই ক্ষেত্রেও 6কে 6 -1, 6কে 6 -1 মানে 5, তাহলে 5π/6। তাহলে এই জাতীয় জিনিস তোমাদের এখন সমাধান করতে কোনো রকম অসুবিধা হওয়া উচিত নয় আমার মনে হয়, তাই না। কীভাবে ভাববো, এই তিনটে ফাংশনে মাইনাস থাকলে পাই মাইনাস করে নেবো, আর ওই তিনটে ফাংশনে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস বের করে দেবো। তারপর নিজেকে প্রশ্ন করব, সেক কতর মান হতো, কট কতর মান হতো, কোসেক কতর মান হতো, এইভাবে নিজেকে প্রশ্ন করব। তার জন্য ক্লাস 10-এর যে টেবিলটা ছিল সেই টেবিলটা মুখস্থ করতে হবে। মুখস্থ না করলে তুমি এর অ্যান্সার কোনো মতেই করতে পারবে না, সে সম্পর্কে কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। প্লে লিস্টে যাবে, ত্রিকোণমিতি বলে একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে তুমি পেয়ে যাবে পুরো ত্রিকোণমিতি যত কিছু আছে 10, 11 সব আলোচনা করা আছে ওখানে, ওগুলো দেখে তুমি বুঝে যেতে পারবে বা মুখস্থ করে নাও, যা খুশি করো, কিন্তু মূল কথা হচ্ছে তোমাকে জানতে হবে এই ভ্যালুগুলো কত। ওকে, চলো এবার সামনের দিকে এগোবো। হাম দিল দে চুকে সনম তোমারে হো গায়ে হে সনম। দেখো বোর্ডে এবার আমি একটা অঙ্ক লিখেছি, সেই অঙ্কটা কি, tan ইনভার্স sin π/2। আগে ছিল একটা জিনিস, এবার দুটো জিনিস হয়ে গেল, তাহলে এই জিনিসটা দেখে কি ভয় লাগছে, उरी बाबा मैं तो डर गया, मैं भी डर गया, डरने का कोई बात नहीं है, जब तक मैं यहाँ पर हूँ डरने का कोई बात ही नहीं है यहाँ पर। देखो এই জায়গা আছে কি, মনে করো যে সময় আমরা যোগ বিয়োগ করতাম 23 যোগ মনে করো 52, তখন যোগ বিয়োগ করতে হলে তুমি কি করতে, ডান দিক থেকে সমাধান করতে করতে আসতে। একমাত্র ভাগের সময় আমরা মনে করো 4কে 4 দিয়ে মনে করো 256কে ভাগ করছি, ভাগের সময় আমরা বাঁ দিক থেকে যাত্রা করি, আর বাকি পৃথিবীতে যত নিয়ম আছে সব কিন্তু ডান দিক থেকে আসতে হয়, তাই তো। যেমন যোগ করো বিয়োগ করো এই দিক থেকে আসতে হবে, গুণ করো তবুও এই দিক থেকে আসতে হবে, শুধু ভাগটা বাঁ দিক থেকে ডান দিকে যায় আর বাকিগুলো সব ডান দিক থেকে বাঁ দিকে আসে। তাহলে এই ব্যক্তিও ডান দিক থেকে বাঁ দিকে আসবে, অর্থাৎ শেষ থেকে প্রথম দিকে আসবে, এই হচ্ছে এর ক্যারেক্টার। এবার কিভাবে এই অঙ্কটা আমি সমাধান করব, প্রথম তাহলে শেষ থেকে যখন আসবে তাহলে প্রথমগুলো কপি পেস্ট, এই শেষ যে ফাংশনটা আছে সেটা নিয়ে আমার মাথা ব্যথা হবে। এই জায়গায় sin π/2 আছে, sin π/2 এর মান কত 1, তাহলে এই জায়গা sin π/2 এর পরিবর্তে আমি 1 বসিয়ে দেবো, sin π/2 অর্থাৎ এই পুরোটুকুর পরিবর্তে আমি 1 বসিয়ে দেবো, বাকিটুকু এই যে কপি পেস্ট, এটা কপি পেস্ট, শেষ ফাংশনটার পরিবর্তে আমি 1 বসিয়ে দিলাম, কারণ sin π/2 এর মান 1।
এবার এই দেখো সেই আগের অঙ্কটা হয়ে গেছে, একটা ফাংশন হয়ে গেছে। তাহলে এটা নিশ্চয়ই তোমরা পারবে। কিভাবে প্রশ্ন করব, ট্যান কতর মান 1, ট্যান π/4 এর মান হচ্ছে 1। এগুলো অঙ্ক, কোনো কিছু না, এত সহজ জিনিস। ভয় লেগেছিল প্রথম, সমাধান হয়ে গেল, মাথার মধ্যে ঢুকে গেছে। তাহলে এটা অবশ্যই পারবে। তাহলে আরেকটা অঙ্ক আমি দিচ্ছি, সেটাও তোমরা করবে, আমার করার আগে তোমাদের করতে হবে। তাহলে ভিডিওটা পজ করে তোমরা অঙ্কটা করো, তারপর দেখো আমার সঙ্গে মিলছে কিনা। ওকে, চলো নেক্সট অঙ্কটা দেখবো। এবার এখানে একটা কোশ্চেন দিয়েছি আমি, যে সেক অফ কোসেক ইনভার্স 2/√3। তাহলে এই কোশ্চেনটা ঠিক আগের মতনই। তাহলে কি করব, আমাকে শেষ দিক থেকে ভাবতে হবে। তাহলে প্রথম ফাংশনটা কপি পেস্ট, আর শেষ যে জিনিসটা আছে এইটুকু নিয়ে এবার আমার মাথা ব্যথা হবে। কিভাবে করবো এটা, কোসেক কতর মান 2/√3, কোসেক কতর মান 2/√3। কেন এই প্রশ্নটা করব, ইনভার্স ফাংশন থাকলে তবে এই প্রশ্নটা করব, কারণ ইনভার্স ফাংশন কোণ নির্দেশ করে, এটা কিন্তু প্রথম থেকেই আমি বলছি। ইনভার্স ফাংশন কি করবে, ইনভার্স ফাংশনটা হচ্ছে কোণ নির্দেশ করবে। তাহলে কোসেক কতর মান 2/√3, কোসেক কতর মান 2/√3 হয়, কোসেক 60 এর মান 2/√3 হয়। তাহলে 60 মানে π/3 লিখে দিলাম, এইটুকুর পরিবর্তে শুধুমাত্র π/3 হয়ে গেল। এবার তুমি বলো সেক π/3 অর্থাৎ সেক 60 এর মান কত, 2। খতম কাহিনী। বোঝা গেছে কথাটা কি? তাহলে এইটুকু হলো অঙ্ক শুধুমাত্র, আর কিছুই না। এইটুকু জিনিস কি বোঝা যাবে না বা করা যাবে না? অবশ্যই পারা যাবে। ইউ আর দ্য জিনিয়াস পারসন, ইউ হ্যাভ টু রিমেম্বার ইট। ওকে, তুমি যদি চেষ্টা করো তাহলে তুমি কিন্তু অনেক কিছুই পারবে, আর যদি তুমি চেষ্টা না করো তাহলে কিছুই পারবে না। মানুষ হচ্ছে এমন একটা জিনিস, চেষ্টা করলে মানুষের অসাধ্য কিছুই নয়। দেখো, একটা কম্পিউটার বা ল্যাপটপ বা তুমি যেটা দিয়ে এখন এই জিনিসটা দেখছো, সেটাও কিন্তু একটা মানুষই তৈরি করেছে। তাহলে মানুষের ব্রেনটাই কিন্তু সব থেকে বেশি দামি বা সব থেকে বেশি শক্তিশালী। আজ পর্যন্ত কখনো শুনেছো একটা রোবট একটা মানুষকে তৈরি করেছে? কিন্তু একটা মানুষ একটা রোবটকে কিন্তু তৈরি করতে পারে। তাহলে মানুষের ব্রেন সব থেকে বেশি শক্তিশালী। এজন্য তুমি যদি চেষ্টা করো সব পারবে। আরেকটা কোশ্চেন দিই তোমাদের সামনে, এইদিকে দেখো, এখানে একটা কোশ্চেন দিয়েছি আমি। কোশ্চেনটা কি, সাইন অফ কজ ইনভার্স -1/2। তাহলে এই জায়গায় আবার মাইনাস চলে এসছে কজে, কজে মাইনাস আসলে কি হয়, পাই থেকে আগে বিয়োগ করতে হয়। তাহলে আমি এই জায়গায় সাইন লিখে দিলাম, কপি, সাইন কিন্তু কপি হলো। তারপর এইটুকুকে ভেঙে কি লেখা যায়, পাই মাইনাস কজ ইনভার্স 1/2। এই যে শেষ জিনিসটা নিয়ে আমাকে ভাবতে হবে সব সময়ের জন্য। প্রথমটা কপি হলো, আর শেষটাকে ভেঙে এই যে লিখলাম, পাই মাইনাস যা থাকে তাই, পাই মাইনাস যা থাকে তাই, তাই লিখলাম। লেখার পর এখন কিন্তু শেষ এইটা, তাহলে আবার ওইখান থেকে ভাবা শুরু করতে হবে, বাকি সব কপি। তাহলে সাইন পাই মাইনাস কপি হয়ে গেল। কজ কতর মান 1/2, কজ কতর মান 1/2, কজ কিন্তু 60 এর মান 1/2 হয়। 60 মানে π/3 লিখে দিলাম, এটা লিখে দিলাম। তাহলে এবার এই জায়গা কি করব, এই ভ্যালুটা বের করব। ক্লাস 11 এর অঙ্ক, ক্লাস 11 এর অঙ্ক হয়ে গেছে সাইন পাই মাইনাস থিটা। সাইন পাই মাইনাস থিটা মানে সাইন থিটা লেখা যায়, তাহলে সাইন থিটা মানে π/3। ক্লাস 11 এ একটা অঙ্ক ছিল সাইন পাই মাইনাস থিটা, এটাকে কি লেখা যায়, প্রথম চ্যাপ্টার 11 এর, সেখানে আমরা লিখেছিলাম পাই একটা জোড় সংখ্যার জন্য সাইন হলো, থিটা বসে গেল, পাই মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, পাই মাইনাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, সামনে প্লাস চিহ্ন এই জন্য বসাতে হয়। যদি থার্ড কোয়াড্রেন্টে থাকতো তাহলে সামনে মাইনাস বসাতে হতো, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টে আছে তাই জন্য সামনে প্লাস। পাই জোড় জন্য সাইন বসলো, থিটা বসে গেল, সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য সামনে প্লাস বসলো বা কোনো চিহ্ন বসালাম না। এবার সাইন কত আছে এখানে, সাইন π/3, সাইন π/3 মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি, সাইন 60 এর মান কত হয়, √3/2। তাহলে এর অ্যান্সার হলো √3/2। খতম কাহিনী। তাহলে বুঝতে পারা গেছে কি এই জাতীয় জিনিস বা এই যে এতক্ষণ ধরে যা আমরা পড়াশোনা করলাম এটা অ্যাপ্লাই করব কোথায়, এই সমস্ত অঙ্কে, আর কোনো জায়গায় না। এই সমস্ত অঙ্কেই আমাকে অ্যাপ্লাই করতে হবে এই জিনিসগুলো। তাহলে খোপড়ির মধ্যে কি ঢুকেছে জিনিসগুলো, না ঢুকলে ঢুকিয়ে নাও, সামনে কিন্তু তাহলে তুফান আসতে চলেছে, সেই তুফানের মোকাবেলা করতে পারবে তো। তাহলে আগে জিনিসগুলো বুঝে নাও। চলো এবার সামনের দিকে আমরা এক এক করে এগোবো। এবার দেখো, ক্লাস 10-এ আমরা একটা জিনিস পড়েছিলাম যে সাইন এবং কস ফাংশন এর ভ্যালুটা সবসময়ের জন্য কি হয়, যে -1 থেকে বড় হয় আর +1 থেকে ছোট বা সমান হয়। যে সাইন এবং কস ফাংশনের ভ্যালুটা -1 থেকে বড় বা সমান আর +1 থেকে ছোট বা সমান হয়। এবং একইভাবে ট্যান আর কট এই ফাংশনটা কি হয়, -∞ থেকে +∞, অর্থাৎ ট্যান আর কটের মান তুমি যাই দাও তার জন্য ও সিদ্ধ করতে থাকবে আর কি, যাই দাও তার জন্য সিদ্ধ করতে থাকবে। নর্মাল ফাংশন, ইনভার্স ফাংশন কিন্তু নয়, নর্মালের কথা বলছি, টেনে শিখেছিলাম এটা। আর ছিল সেক
আর হচ্ছে কোসেক। সেক আর কোসেকের মান সবসময় যেন গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 হয়, অর্থাৎ একের থেকে বড় বা সমান হয়। তাহলে এবার ইনভার্স ফাংশন, আসলে নর্মাল ফাংশনটা উল্টে গিয়েই তো ইনভার্স ফাংশন তৈরি হয়েছে, তাহলে এর সঙ্গে ইনভার্স ফাংশনের একটা লিঙ্ক থাকতে হবে। তাহলে মনে করো কোনো এক জায়গায় লেখা আছে সাইন ইনভার্স এক্স, এই এক্স এর পরিচয় কি এটা এবার আমাকে শিখতে হবে। কোনো এক জায়গায় লেখা আছে মনে করো ট্যান ইনভার্স ওয়াই, এই ওয়াই এর পরিচয় কি। কোনো এক জায়গায় লেখা আছে মনে করো সেক ইনভার্স জেড, এই জেড এর পরিচয় কি, এইগুলো শিখতে হবে আমাকে। অর্থাৎ মনে করো সাইন ইনভার্স 1/2 আছে, তাহলে এটা আমরা কিভাবে নিজেকে প্রশ্ন করছিলাম, সাইন কত ডিগ্রির মান 1/2, সাইন কিন্তু 30 ডিগ্রির মান 1/2 অর্থাৎ π/6, এইভাবে অ্যান্সার করছিলাম। তো এবার তুমি যে জিনিসটা দিচ্ছ এটাকে বলা হয় ইনপুট, আর যেটা পাচ্ছ এটাকে বলা হয় আউটপুট। ফিজিক্সের ভাষায় মনে করো তুমি ঘরের লাইটটা জ্বালাতে চাইছো, তাহলে সুইচের উপর একটা প্রেস করলে ওটা ইনপুট হলো, আউটপুটে তোমার কি হচ্ছে, পাখা ঘুরছে, লাইট জ্বলছে বা ফ্রিজ চলছে বা টিভি চলছে, ওটা হচ্ছে আউটপুট, কারণ ওর মধ্যে দিয়ে একটা ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে। ঠিক সেরকমই এই সমস্ত ফাংশন দিয়েই কিন্তু ওই জিনিসগুলো তৈরি হয়। এই জায়গাও দেখো, এই যে জিনিসটা দিচ্ছে এই ভ্যালুটাকে বলা হয় ইনপুট, আর এই যে যেটা পাচ্ছি এটাকে বলা হয় আউটপুট। তাহলে ইনপুটকে আমি যা খুশি দিতে পারি আর আউটপুটকে আমি যা কিছু পেতে পারি না, কারণ এতক্ষণ কিন্তু আমি বুঝিয়েছিলাম সাইন, ট্যান আর কোসেক ওদের রাজত্ব কতটুকু আছে, ওদের রাজত্ব কিন্তু এই পর্যন্ত আছে। আর কস, কট আর সেক ওদের রাজত্ব কতটুকু আছে, ওদের রাজত্ব কিন্তু এইটুকু আছে। তাহলে তুমি কিন্তু ইচ্ছা মতো যা খুশি ওখানে বসাতে পারবে না, একটা রুল থাকতে হবে। সেই রুলটা কি, ক্লাস 10 অনুযায়ী রুলটা হয়। এই যে জিনিসটা তুমি ইনপুট করছো, এই ইনপুটের ভ্যালুটা সবসময় যেন -1 থেকে +1 থাকতে হবে সাইন আর কজের ক্ষেত্রে। সাইন আর কজের ক্ষেত্রে -1 থেকে +1 হতে হবে। কেন যদি তুমি বলো, মনে করো সাইন ইনভার্স এক্স, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে আমি এক্স ধরলাম, এটা ইকুয়াল টু যদি আমি থিটা কল্পনা করি, থিটা একটা কোণ, কারণ ইনভার্স ফাংশন একটা কোণ দেবে, এই যে কোণ নির্দেশ করছে। তো তাহলে সাইন ইনভার্স যদি ওই দিকে চলে যায় তাহলে এক্স ইকুয়াল টু সাইন থিটা পাওয়া যায়। তাহলে সাইন থিটা যে ক্যারেক্টার অবলম্বন করবে, আসলে এই ইনপুট মানে এক্সটাই তো সেই ক্যারেক্টার, সাইন থিটা যে ক্যারেক্টার অবলম্বন করবে এক্স মানেই তো সেই ক্যারেক্টার, তাহলে সাইন থিটা তো এই ক্যারেক্টার অবলম্বন করে -1 থেকে 1 এর পর্যন্ত যাতায়াত করতে পারে। তাহলে আমি এক্স বা ইনপুট যেটা দিচ্ছি সেটাও -1 থেকে +1 এর মধ্যে হতে হবে। অর্থাৎ সংখ্যা রেখা যদি আমি আঁকার চেষ্টা করি, এইটা হচ্ছে 0, এইটা +1 +2 +1 আর +2, এখানে আছে -1 আর এটা মনে করো -2 আছে, ঠিক আছে। তাহলে সাইন থিটা এইটুকু জায়গার মধ্যে ঘোরাঘুরি করবে, এইটুকুর মধ্যে তুমি যে কোনো ভ্যালু ইনভার্স ফাংশনে দিতে পারো, ইনভার্স ফাংশনে যে কোনো ভ্যালু, এইটুকুর মধ্যে যে কোনো ভ্যালু দিতে পারো, 0 দিতে পারো, -1 দিতে পারো, -1/2 দিতে পারো, -1/3 দিতে পারো, -1/5 দিতে পারো, শুধু 1/5 দিতে পারো, 2/5 দিতে পারো, কিন্তু কখনোই 4/3 এই ভ্যালুটা দিতে পারবে না, কারণ 4/3 দেখো এটা একের থেকে বড় হয়ে গেছে, একের থেকে বড় হয়ে গেছে না, কারণ এটাকে যদি আমি ভাগ করি তাহলে এটাকে লেখা যায় 1/1/3, একের থেকে আরও 1/3 বড় হয়ে গেছে। একের থেকে বড় হয়ে যাওয়া মানে এটা অতিক্রম করে যাওয়া, তার মানে ওর সীমানার বাইরে চলে গেছে ও। তাহলে এই যে ইনপুটটা দেবো ইনভার্স ফাংশনে সাইন আর কজের ক্ষেত্রে, সাইন আর কজের ক্ষেত্রে সেটা -1 থেকে 1 এর মধ্যে হতে হবে। ট্যান আর কটের ক্ষেত্রে তুমি যা খুশি দিতে পারো, যে কোনো ভ্যালু দিতে পারো, কারণ ওটা -∞ থেকে +∞ মধ্যে যে কোনো ভ্যালু ও নিতে পারে, নিয়ে তারপর ও যে ভ্যালু দেবে সেটা ওর ক্যারেক্টার। যেমন ট্যান এই জায়গায় দেবে আর কট এই জায়গায় দেবে, সেটা ওদের ক্যারেক্টার, কীভাবে ওরা দেবে সেটা ওরা ম্যানেজ করে নেয়। কিন্তু ওরা -∞ থেকে +∞ পর্যন্ত ওরা সব ভ্যালু গ্রহণ করতে পারে। আর এই যে সেক আর কোসেক এরা সবসময় কী করবে, 1 বা তার থেকে বড়, অর্থাৎ তুমি কোনো সময়ের জন্য সেক ইনভার্স 1/2 এইটা দিতে পারবে না, কারণ যেটা তুমি দিতে চাইছো সেটা একের থেকে বড় জোর 1 হতে পারে, এই যে একের থেকে বড় বা সমান হতে পারে, কিন্তু তুমি দিয়েছো হাফ মানে একের থেকে ছোট, তাহলে এটা এক্সিস্টই করবে না, এটা কোনো রকমভাবে কোনো আউটপুট দিতে পারবে না। তাহলে সেক আর কোসেকের যে ইনপুটটা দিচ্ছি, অর্থাৎ সেক ইনভার্স আর কোসেক ইনভার্সের যে ইনপুটটা দেবো সেটা সবসময়ের জন্য মড ভ্যালু কি হতে হবে, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1 হতে হবে, ওই ভ্যালুটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1 মড ভ্যালুটা। কোনো এক ক্ষেত্রে তুমি সেক ইনভার্স -2 দিলে, তাহলে -2 মড ভ্যালুও কিন্তু একের থেকে বড়, অর্থাৎ -2 যদি মডের মধ্যে ঢুকিয়ে দিই সেটা 2 হয়ে যায়, একের থেকে বড়। তাহলে এই যে ইনপুট দিচ্ছি তার মড ভ্যালু কি হতে হবে, একের থেকে বড় হতে হবে। এর ক্ষেত্রে যা খুশি ইনপুট দিতে পারি, আর এর ক্ষেত্রে -1 থেকে +1 এর মধ্যে আমি ইনপুট দিতে পারি। এটাতে কিছু উদাহরণ তোমাদের দেখাচ্ছি, তাহলে একদম খোপটির মধ্যে সহজেই ঢুকে যাবে। দেখো সেই জিনিসটা কি, তাহলে এই যে জিনিসটা লিখেছি আগে যে আলোচনা করলাম তার সংক্ষিপ্ত রূপ, সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, এই ইনপুট এক্স এর পরিচয় হচ্ছে -1 থেকে +1 এর মধ্যে থাকবে।
ট্যান ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, এই এক্স এর পরিচয় হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, অর্থাৎ যা খুশি তুমি ভ্যালু দিতে পারো। আর সেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, এই ক্ষেত্রে এই এক্স এর পরিচয় হচ্ছে মড এক্সটা সবসময় গ্রেটার দেন অর ইকুয়াল টু 1 হতে হবে। তাহলে এই জিনিসটার সাপেক্ষে আমি কিছু অঙ্ক তোমাদের দিচ্ছি, সেটা তোমরা দেখে বিচার করো কোনটা সঠিক কোনটা ভুল, অর্থাৎ কোন অঙ্কটা আমি সঠিক লিখেছি কোন অঙ্কটা আমি ভুল লিখেছি, সেটা তোমরা আমাকে বলবে। মনে করো প্রথম আমি লিখলাম সাইন ইনভার্স মাইনাস 1, এই অঙ্কটা আমি সঠিক দিয়েছি কিনা ভুল দিয়েছি তোমরা বিচার করো। তারপর মনে করো আমি লিখলাম ট্যান ইনভার্স মনে করো মাইনাস 0.5, এই অঙ্কটা আমি ঠিক দিয়েছি না ভুল দিয়েছি তোমরা বিচার করো। তারপরে মনে করো আমি লিখলাম কজ ইনভার্স মনে করো 4/3, এই অঙ্কটা আমি ঠিক দিয়েছি না ভুল দিয়েছি বিচার করো। তারপরে মনে করো সেক ইনভার্স 2/3, এটা আমি দিয়েছি ঠিক না ভুল তোমরা বিচার করো। তারপর মনে করো দিয়েছি কোসেক ইনভার্স √3/2, এই অঙ্কটা আমি ভুল দিয়েছি না ঠিক দিয়েছি তুমি বিচার করো। তারপর মনে করো আমি দিয়েছি আর কে বেঁচে রইল কট ইনভার্স, মনে করো কট ইনভার্স -1, এটা আমি ঠিক দিয়েছি না ভুল দিয়েছি বিচার করতে হবে। এই কটা 6টা কোশ্চেন আমি দিয়েছি, এক এক করে বিচার করব আমরা। ওকে, দেখো প্রথম আমি দিয়েছি সাইন ইনভার্স -1, তার মানে এটা হলো এক্স, এই সাইডে যেটা থাকবে ওটা হচ্ছে এক্স ইনপুট। সাইনের ইনপুট কি হতে পারে -1 থেকে +1 সমস্ত ভ্যালু হতে পারে, -1 দিয়েছি, তাহলে সঠিক করেছি অঙ্কটা আমি একদম সঠিক, এই অঙ্কটায় কোনো ভুল নেই। এবার দিয়েছি ট্যান ইনভার্স -0.5, তো ট্যানের ভ্যালু তো যা খুশি হতে পারে, তাহলে এটাও আমি সঠিক করেছি। ট্যান আর কটের মান যা খুশি হতে পারে, তাহলে আমি এটা সঠিক করেছি। এবার চলে এলাম কজ ইনভার্স এক্স, এটা হচ্ছে ইনপুট, এখানে কত লিখেছি 4/3। কজ ইনভার্সের ইনপুটটা কি হতে পারে -1 থেকে +1 এর মধ্যে যে কোনো ভ্যালু বা সমান হতে পারে ওর। 4/3 একের থেকে বড়, 4/3 একটা অপ্রকৃত ভগ্নাংশ, উপরেরটা বড় হওয়া মানে সেটা একের থেকে বড় হয়ে যায়, এ কথাটা মনে রাখবে। 6 এর অঙ্ক, উপরের সংখ্যা বড় হয়ে যাওয়া মানে সেটার ভ্যালু একের থেকে বড় হয়ে যায়। তাহলে এই যে ভ্যালুটা দিয়েছি সেটা তো একের থেকে বড় হয়ে গেছে, কিন্তু ও একের বড় হতে পারে না, বড় জোর একের সমান হতে পারে, তাহলে এই অঙ্কটা আমি অবশ্যই ভুল দিয়েছি, এটা হতে পারে না, এটা অসঙ্গত, ইনভ্যালিড। তোমাকে কোশ্চেন এরকম করে শর্ট কোশ্চেন দিতে পারে যে বলো এই যে মধ্যে 2-3টে অপশান দিয়ে দিল, বা নিচের কোনটি অসঙ্গত, মাল্টিপল চুজ কোশ্চেন শর্ট কোশ্চেনে নিচের কোন প্রশ্নটি অসঙ্গত দিল, এবার তুমি খুঁজে বেড়াও কোনটা তোমার অসঙ্গত, যদি তুমি এই রুল না জানো তাহলে তো খুঁজেই পাবে না, তাহলে এটা হলো অসঙ্গত। এরপর এখানে চলে আসি সেক ইনভার্স 2/√3, তাই তো, তাহলে এটাও একটা ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশ প্রকৃত না অপ্রকৃত আগে সেটা বুঝে নিই আমরা, তারপর বিচার করব। 2 আর নিচে আছে √3 মান হচ্ছে কত 1.732, তাহলে এই জায়গায় 2 আছে হচ্ছে 1.732, তাহলে উপরের সংখ্যা বড় নিচের সংখ্যা ছোট, উপরে বড় সংখ্যা থাকলে সেটার মান একের থেকে বড় হয়, এই জায়গায় তো বললাম উপরের সংখ্যা বড় হলে টোটাল মানটা একের থেকে বড় হয়, তাহলে এই ক্ষেত্রে উপরে বড় আছে, তাহলে এই টোটাল ভ্যালুটা একের থেকে বড় হবে। আর সেকের কন্ডিশন কি আছে, সেকের কন্ডিশন ওর মান সবসময় একের থেকে বড় বা সমান হতে হবে, তাহলে এই অঙ্কটা আমি সঠিক দিয়েছি। 2 আর √3 মানে এটা একটা ভগ্নাংশ, যেটা অপ্রকৃত ভগ্নাংশের মান একের থেকে বড় হয়, তাহলে অবশ্যই এটার মান আমার একের থেকে বড় আছে, আর সেকের কন্ডিশনই ওর মান একের সমান বা বড় হতে হবে। যদি এই জায়গায় মাইনাস দিতাম সেটাও সঙ্গত হতো, কারণ মড করলে সেটা আবার প্লাস হয়ে যায়, তাহলে এই অঙ্কটা সঠিক দিয়েছি। এবার এইটা বিচার করি, এই ক্ষেত্রে তাহলে এটার উল্টো দিয়েছি, উল্টো পাবো 1.732 বাই দিয়েছি 2, তাহলে এটা হয়ে গেল প্রকৃত ভগ্নাংশ, উপরেরটা ছোট নিচেরটা বড়, উপরের সংখ্যা ছোট হলে পরে সেটা একের থেকে ছোট হয়ে যায়, কিন্তু কোসেকের কন্ডিশন কি একের থেকে বড় হতে হবে, বেচারা হয়ে গেছে ছোট, তাহলে এই অঙ্কটাও আমি ভুল দিয়েছি তো নাকি ভুল, অবশ্যই ভুল দিয়েছি। তারপর এখানে চলে আসি কটের মান তুমি যাই দাও না কেন ওটা তো সবসময়ের জন্য ভ্যালিড হবে, তাহলে এই হচ্ছে এই টাইপের কোশ্চেন হতে পারে। মনে করো তোমাকে এই জায়গায় এই 4টি অপশান দিয়েছে, ঠিক আছে, এই জায়গায় এই 4টি অপশান দিয়েছে, এইটাকেও নিয়ে নিই, এই 4টি অপশান দিয়ে তোমাকে বলেছে বলো নিচের কোনটি অসঙ্গত, 1 মার্কের কোশ্চেন, তাহলে তুমি কি করবে খুঁজে বের করবে, খুঁজে বের করার জন্য এই জিনিসটা মনে রাখতে হবে, ক্লাস 10-এর জিনিস, যে ও কত দূর যেতে পারে শুধু এইটুকু মনে রাখলেই তুমি অ্যান্সারটা করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে এই দুটো হয়েছে আমার অঙ্ক ভুল, আর বাকিগুলো হয়েছে আমার সঠিক অঙ্ক। তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই। চলো এবার সামনের দিকে এগোবো। এবার আমরা শিখবো মুখ্য মান আর সাধারণ মান কি জিনিস, সেটা রাক্ষস গিলে খেয়ে নেবে তোমাকে, তাই না? চলো এক এক করে বুঝবো সেই জিনিসটাও। এবার দেখো আমাদের পুরো পৃথিবীর সবাই কিছু না কিছু উল্টোপাল্টা চিন্তাভাবনা রাখে, তাহলে আমাদের ত্রিকোণমিতিক ফাংশনেও কিছু উল্টোপাল্টা জিনিসপত্র আছে। কেমন সেটা, মনে করো কোনো এক জায়গায় আছে সাইন ইনভার্স এক্স, এটাকে আমি লিখতে পারি
কোসেক ইনভার্স 1/x। এই জিনিসটা কেন লিখতে পারি সেটা এবার আমাদের বুঝতে হবে। দেখো আমরা ধরে নিলাম সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু থিটা, যেহেতু ইনভার্স ফাংশন একটি কোণকে নির্দেশ করে তাই জন্য আমি একটা থিটা কোণ ধরে নিয়েছি। এবার আমরা তো আগে শিখেছি যে কোনো একটা ফাংশন সাইড চেঞ্জ করলে তার ইনভার্স হয়, তাহলে সাইন ইনভার্স আবার ওই দিকে গেলে সাইন ইনভার্সের ইনভার্স, অর্থাৎ সাইন ইনভার্স তার আবার যদি আমি ইনভার্স করি তাহলে সেটা কিন্তু আমার নর্মাল ফাংশন হয়ে যায়, অর্থাৎ শুধুমাত্র সাইন হয়ে যায়, অর্থাৎ সাইন ইনভার্স ওই দিকে গেলে পড়ে থাকে এক্স ইজ ইকুয়াল টু সাইন থিটা, এই জিনিসটা পড়ে থাকে। এবার দেখো আমি মনে করো এই দুই দিকে উল্টে দিয়েছি, অর্থাৎ আমি করতে চাই 1/sin থিটা ইজ ইকুয়াল টু 1/x, অর্থাৎ এই দিকেও উল্টে দিয়েছি ওই দিকেও উল্টে দিয়েছি, তাহলে 1/sin থিটাকে লেখা যায় কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1/x, এই জিনিসটা লেখা যায় তো। এবার কোসেক যদি আমি সাইড চেঞ্জ করে ওই দিকে নিয়ে যাই তাহলে কি পাওয়া যাবে, এইদিকে পাওয়া যাবে শুধুমাত্র থিটা, কোসেক ওই দিকে চলে গেলে পাওয়া যাবে কোসেক ইনভার্স 1/x। থিটা মানে কি ধরেছিলাম, থিটা মানে তো ধরেছিলাম সাইন ইনভার্স এক্স, তাহলে আলটিমেটলি কি পাওয়া গেছে মেরে ভাই, আলটিমেটলি পাওয়া গেছে দেখো এই জায়গায় লিখি সেটা, থিটা মানে ধরেছিলাম সাইন ইনভার্স এক্স, তাহলে সাইন ইনভার্স এক্স इज इक्वल टू कोसेक इनवर्स 1/x। आप दिमाग का यूज करना है आपको। দেখো ক্লাস 10 এ আমরা যে ত্রিকোণমিতিগুলো শিখেছিলাম সেই ত্রিকোণমিতিতে যে যার বিপরীত ফাংশন ছিল, অর্থাৎ সাইনের বিপরীত ছিল কোসেক, তাহলে সাইন ইনভার্সে কিছু থাকলে কোসেক ইনভার্সে সেটা বিপরীতভাবে লেখা যাবে। উদাহরণের সাহায্যে বুঝি, মনে করো কোনো এক জায়গায় লেখা আছে সাইন ইনভার্স 2/3, এটাকে যদি তুমি সরাসরি কোসেকে চেঞ্জ করতে চাও তাহলে তুমি কি লিখবে, কোসেক ইনভার্স এটাকে উল্টে দেবে শুধু 3/2। একইভাবে ত্রিকোণমিতির আরও যে ফাংশনগুলো ছিল, ট্যানের বিপরীত ছিল কট এবং কজের বিপরীত ছিল সেক, তাদের ক্ষেত্রেও কিন্তু এই রুলটা আমরা প্রযোজ্য করতে পারবো। কিভাবে দেখো উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করি আমি, যে মনে করো আমার আছে ট্যান ইনভার্স মনে করো এক্স আছে, এই ট্যান ইনভার্সকে যদি আমি সরাসরি কটে নিয়ে যেতে চাই তাহলে লিখতে পারবো কট ইনভার্স 1/x। কোনো এক জায়গায় লেখা আছে মনে করো ট্যান ইনভার্স 3/5, তাহলে এটাকে যদি সরাসরি আমি কটে চেঞ্জ করতে চাই তাহলে কি লিখতে পারবো, তাহলে অবশ্যই তোমরা বুঝে গেছো যে এটাকে লেখা যাবে কট ইনভার্স 5/3। সেম রুল কজ আর সেকের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। কোনো এক জায়গায় মনে করো আছে কজ ইনভার্স 3/4, এটাকে যদি সেকে কনভার্ট করতে চাই আমি তাহলে সরাসরি এটাকে লিখতে পারবো সেক ইনভার্স 4/3। বোঝা গেছে কথাটা কি? তাহলে একটু আগে আমি একটা কথা বলেছিলাম যে ক্লাস 10-এ আমাদের যে ফাংশনগুলো একে অপরের অনন্য অর্থাৎ বিপরীত ফাংশন, তাদের ইনভার্স ফাংশনের ক্ষেত্রে শুধুমাত্র যেটা আমি ইনপুট করছি, এটাকে বলা হয় ইনপুট, যেটা আমি ইনপুট করছি তার বিপরীত হয়ে যাবে, শুধুমাত্র কট হয়ে যাবে ট্যান আর এটা উল্টে যাবে। একইভাবে দেখো কজ হয়ে যাবে সেক আর এটা শুধু উল্টে যাবে। একইভাবে দেখো এইটা ওইদিকে গিয়ে 1/x সাইন হয়ে যাবে কোসেক। এই কথাটা আমাকে মনে রাখতে হবে, কিন্তু কখনোই মনে করো এক জায়গায় আছে ট্যান ইনভার্স এক্স, এটাকে কিন্তু 1/cot ইনভার্স 1/x এই জিনিসটা যেন কোনো সময় না লিখো, অনেক সময় ভুল হয়ে যায় আমাদের তাড়াহুড়ো করতে করতে। ট্যান ইনভার্স এক্সকে আমরা লিখে পারি 1/cot ইনভার্স 1/x বা 1/cot ইনভার্স শুধুমাত্র এক্স, এরকম আমরা অনেক সময় লিখে ফেলি, এগুলো কিন্তু সঠিক নয়, এটা একটু অ্যালার্ট থাকতে হবে আমাদের। তাহলে আমরা বিপরীত জিনিসগুলো বুঝতে পেরেছি। কোনো এক জায়গায় যদি এরকম থাকে তাহলে ক্লাস 10 অনুযায়ী সরাসরি ট্যানের সঙ্গে কটে থাকতো বিপরীত ফাংশন, তাই এটাকে উল্টে দেবো, তার প্রমাণ কিন্তু আমি সাইন আর কোসেকের মধ্যে দেখিয়েছি। সেম রুল বাকিগুলোর ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, সেক্ষেত্রে তুমি একইভাবে প্রমাণ করতে পারবে ওটা। তাহলে এটা হলো বিপরীত ফাংশন। এবার যে কোনো একটা ফাংশনকে অন্যান্য সব ফাংশনেই রূপান্তরিত করা যায়, শুধু তুমি যে সাইনকে কোসেকে রূপান্তরিত করলে এটাই সীমাবদ্ধ সেটা কিন্তু সঠিক নয়, সাইনকে সবগুলোতেই রূপান্তরিত করা যায়। ক্লাস 10-এ যেমন আমরা শিখেছিলাম একটা ফাংশনকে সব ফাংশনে রূপান্তরিত করা যায়, এখানেও সেম ইনভার্স ফাংশনগুলোকে সমস্ত ফাংশনে রূপান্তরিত করা যায়। কিভাবে করা যায় সেটা এবার আমরা শেখার চেষ্টা করব। আমি ধরে নিলাম কজ ইনভার্স 4/5, এই কজ ইনভার্স 4/5কে আমি বিভিন্ন ফাংশনে রূপান্তরিত করতে চাই, অর্থাৎ ত্রিকোণমিতির যে 6টা ফাংশন আছে এটাকে 6টা ফাংশনেই আমি রূপান্তরিত করতে চাই। এটা কি কাজে ইউজ করব সেটা পরে শেখাচ্ছি, আগে এটা রূপান্তর করা শেখাই, তারপর কোথায় ইউজ করব সেটাও শেখাবো। দেখো আমরা যদি ইনভার্স ফাংশন সর্বদা আমাদের একটা কোণ দেবে, তাহলে আমি ধরে নিলাম এটা ইজ ইকুয়াল টু থিটা কোণ ধরে নিলাম।
তাহলে কজ ইনভার্স যদি ওইদিকে চলে যায় তাহলে আমরা শুধুমাত্র কজ লিখতে পারি, সাইড চেঞ্জ করলে এটাই হয়, সেটা আমরা আগে শিখেছি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কজ থিটা, কজ ইনভার্স ওইদিকে চলে গেল, তাহলে কজ থিটা হলো এখানে পড়ে রয়েছে 4/5, তাই তো না অন্য কিছু? অবশ্যই সেটা। এবার দেখো আমি এই সাইডে একটা ছোট্ট সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এই সমকোণী ত্রিভুজের এই কোণটাকে যদি আমি থিটা কোণ বলি তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ বলা যাবে। আর এখানে দেখো cos থিটাই আছে, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি হচ্ছে 4 একক, অতিভুজ হচ্ছে 5 একক। তাহলে ভূমির এখানে আমি 4 লিখে দিয়েছি, অতিভুজে আমি 5 লিখে দিয়েছি। তাহলে লম্ব কত হবে? পিথাগোরাস থিওরেমের মাধ্যমে আমরা লম্বটা বের করতে পারবো, অবশ্যই বের করতে পারবো। লম্ব হবে আমাদের 3 একক। এইবার দেখো এই যে আমি একটা সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ সবকিছু যখন জেনে যাই তখন ত্রিকোণমিতির 6টা ফাংশনের যে কোনো ফাংশন আমরা সেখানে নিয়ে যেতে পারি। ওকে, এবার দেখো এই যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজ থেকে সাইন থিটার ভ্যালু কি হবে? অবশ্যই আমরা কি লিখতে পারি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 3/5। তাহলে এখানে আমি 3/5 লিখে দেবো। তাহলে এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু সাইন যদি ওইদিকে চলে যায় তাহলে লেখা যায় সাইন ইনভার্স কত? 3/5। থিটা কি জিনিস ধরেছিলাম? থিটা ধরেছিলাম আমরা, যেটা কোশ্চেন ছিল সেটাকেই কিন্তু থিটা ধরেছিলাম। তাহলে অবশ্যই আমি কি বলতে পারি কজ ইনভার্স 4/5 ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 3/5, বলতে পারি এটা? অবশ্যই বলতে পারি। আবার দেখো আরেকটা জিনিস, আমি মনে করো এই ত্রিভুজ থেকে এই ট্যান থিটার মান বের করতে চাই, তাহলে আমি ট্যান থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি লম্ব বাই ভূমি, অর্থাৎ 3/4। তাহলে এখান থেকেও থিটা ইজ ইকুয়াল টু আমি কি বের করতে পারবো? থিটা ইজ ইকুয়াল টু ট্যান ওইদিকে চলে গেলে ট্যান ইনভার্স 3/4। থিটা মানে আমি কি ধরেছিলাম? থিটা মানে আমি কজ ইনভার্স এইটা ধরেছিলাম। তাহলে থিটার মান যদি এটা হয় আমি এটা এখানে লিখে দিতে পারি যে কজ ইনভার্স 4/5 ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 3/4। তাহলে দেখো এই জিনিসটার সঙ্গে এটা সমান, আবার এই জিনিসটার সঙ্গে এটা সমান, তাহলে কি বলতে পারি এই তিনটেই সমান, অর্থাৎ cos ইনভার্স 4/5 ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স 3/5 ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স কত? 3/4। এটা আমি বলতেই পারি, পারি তো নাকি অন্য কিছু? অবশ্যই পারবো। কেন? দেখো এই জায়গায় cos ইনভার্স সাইন ইনভার্সের সঙ্গে সমান, আবার cos ইনভার্স ট্যান ইনভার্সের সঙ্গে সমান, তাহলে সাইন ইনভার্স ট্যান ইনভার্সের সঙ্গে অবশ্যই সমান হবে, অর্থাৎ তিনটেই সমান হবে। তাহলে দেখো ছিল একটা ফাংশন, সেই ফাংশনটাকে আমি সাইনে ট্যানে রূপান্তরিত করেছি। আবার এইটা উল্টে গেলে আমরা একটু আগে যে জাস্ট 2 মিনিট আগে একটা থিওরেম পড়েছিলাম, সাইন ইনভার্স এক্স উল্টে গিয়ে কোসেক ইনভার্স এক্স হয়, ওইটার সঙ্গে ওটা সমান হয়। তাহলে এটা উল্টে গেলে হবে কোসেক ইনভার্স 5/3, সেটার সঙ্গেও এটা সমান হবে। অন্য কথায় এই যে ত্রিভুজের লম্বভূমি অতিভুজ আমরা পেয়ে গেছি, এই লম্বভূমি অতিভুজ দিয়ে আমরা ত্রিকোণমিতির 6টা ফাংশনই বের করতে পারবো তো। তাহলে অবশ্যই যে কোনো একটা ফাংশনকে অন্য ফাংশনে রূপান্তরিত করা যাবে। কিন্তু এবার দেখো সহজে কিভাবে এটা আমরা করব সেটা হচ্ছে চিন্তা ভাবনা করতে হবে। এত কিছু নিশ্চয়ই আমরা করব না, সহজে দ্রুত কিভাবে এটা আমরা ভাবতে পারি সেই জিনিসটা খেয়াল করো। প্রথম তোমার যে ফাংশনটা বলে দেওয়া আছে কি আছে? কজ ইনভার্স। তুমি সরাসরি একটা ত্রিভুজ সাইডে এরকম আঁকবে, আঁকার পর তুমি মনে মনে ভাববে যে এইটা কস থিটার ভ্যালু। কস থিটার ভ্যালু হলে কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, তাহলে তুমি ভূমিতে 4, অতিভুজে 5 লিখে দেবে। লিখে দেওয়ার পর পিথাগোরাস থিওরেম অনুযায়ী তুমি লম্বের মান বের করে নেবে। তারপর এত কিছু কাহিনী করার কোনো দরকার নেই, সরাসরি তুমি একদম সরাসরি এটা ইজ ইকুয়াল টু কত কিছু লিখতে পারো সেটা দেখো। এটা আমি মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে একটু। একদম সরাসরি তুমি এটাকে কিসে রূপান্তরিত করতে চাও? মনে করো তুমি কোসেক ইনভার্সে রূপান্তরিত করতে চাও, তাহলে আগে লিখে নাও কোসেক ইনভার্স। কোসেক ইনভার্স লিখে নাও। লিখে নেওয়ার পর এই ত্রিভুজ থেকে কোসেক থিটার মান কত হয়? 5/3। সাইডে লিখে দাও 5/3। মনে করো এটাকে তুমি কট ইনভার্সে রূপান্তরিত করতে চাও, তাহলে আগে লিখে নাও কট ইনভার্স। লিখে নেওয়ার পর কট থিটা ইজ ইকুয়াল টু কি হয়? ভূমি বাই অতিভুজ, অর্থাৎ 4/3। তাহলে সেটা তুমি এই সাইডে লিখে দাও। মনে করো এটাকেই তুমি লিখতে চাও হচ্ছে সেক ইনভার্সে, তাহলে তুমি আগে লিখে নাও সেক ইনভার্স। লিখে নেওয়ার পর এই ত্রিভুজ থেকে সেক থিটার মান কত হয়? 5/4। তাহলে এই যে সাইডে লিখে দাও 5/4। আবার তুমি মনে করো এটাকে সাইন ইনভার্সে লিখতে চাও, তাহলে আগে সাইন ইনভার্স লিখে নাও। লিখে নেওয়ার পর এই ত্রিভুজ থেকে সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, অর্থাৎ 3/5। মনে করো এটাকেই তুমি ট্যান ইনভার্সে রূপান্তরিত করতে চাও, তাহলে আগে তুমি লিখে নেবে ট্যান ইনভার্স। লিখে নেওয়ার পর এই ত্রিভুজ থেকে ট্যান থিটা মানে কি? 3/4।
তাহলে এই যে একটা ফাংশনকে সমস্ত ফাংশনে রূপান্তরিত করা যাচ্ছে। একইভাবে আমাদের যদি কোনো ফাংশন বলে দেওয়া থাকে, বলে যদি এটার থেকে তুমি অন্য ফাংশনে একে রূপান্তরিত করো, তাহলে এই প্রসিডিওরের সাইডে একটা আমরা শুধু ত্রিভুজ এঁকে নেবো, এবং বড় কোনো অঙ্কেও যদি আমার অ্যাপ্লাই করতে হয় তাহলে প্রথম আমরা একটা ত্রিভুজ এঁকে নেবো, সেটা দেখে দেখে সাইডে লিখে নেবো। অবশ্যই এখানে একটা কথা আমাকে লিখতে হবে, সেই কথাটা কি? চিত্র থেকে পাই। এই কথাটা কিন্তু লিখতেই হবে, চিত্র থেকে পাই, না হলে স্যার কিন্তু সাইডে একটা কোশ্চেন চিহ্ন এরকম দিয়ে দেবে, দিয়ে বলবে তুমি কোথা থেকে পেয়েছো, তখন তোমার উত্তর তো তুমি দিতে পারবে না। এই জন্য সাইডে অবশ্যই লিখে দিতে হবে চিত্র থেকে পাই, এবং সাইডে চিত্র আঁকতে হবে, এটা অঙ্কেরই একটা পার্ট। ওকে, তাহলে এখন আমি কয়েকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব, দেখো সেটা আমরা কিভাবে সমাধান করছি। মনে করো তোমাকে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, কোসেক অফ সেক ইনভার্স 13/5, এটাকে সরলাকৃত ফর্ম দাও। তাহলে পরে একটু আগে আমরা যে জিনিসটা শিখেছি সেটার সাহায্যে কিন্তু এই জাতীয় কোশ্চেন আমাকে সমাধান করতে হবে। দেখো আজকে শুরুর প্রথম দিকেই আমি কয়েকটা উদাহরণ দিয়েছিলাম, তখন বলেছিলাম কোনো একটা ফাংশন এবং যদি তার বিপরীত ফাংশন পাশাপাশি থাকে তবে সেই ফাংশন দুটো উঠে গিয়ে শুধুমাত্র পাশেরটুকু পড়ে থাকে। তাহলে এখানে আছে আমার কোসেক আর এখানে আছে সেক ইনভার্স। যদি সেক ইনভার্সকে আমি কোসেক ইনভার্সে রূপান্তরিত করতে পারি তাহলে এই দুটো উঠে যাবে এবং একটা সরলাকৃত ফর্ম হয়ে যাবে। তাহলে কি হলো কথাটা? আমার টার্গেট হলো সেক ইনভার্সটাকে আমাকে কোসেক ইনভার্সে রূপান্তরিত করতে হবে। তাহলে বুঝতে পেরেছো একটু আগে কেন রূপান্তর শেখানো হয়েছে? রূপান্তর এই জন্যই শেখানো হয়েছে যাতে তুমি এই জাতীয় কোশ্চেনগুলো খুব সহজে হ্যান্ডেল করতে পারো। দেখো তাহলে আমরা বলেছিলাম যে কোনো জিনিস শুধুমাত্র ভাগ বাদে অঙ্কের সমস্ত নিয়ম কিন্তু ডান দিক থেকে এগোতে হয়। তাহলে আমি কিন্তু এই কোসেকটাকে সেকে রূপান্তরিত করব না, ডান দিক থেকে এগোতে হবে আমাকে। তাহলে সেকটাকে কোসেকে রূপান্তরিত করব, অর্থাৎ আগে যে ফাংশনটা থাকবে, যদি এখানে কট থাকতো তাহলে সেকটাকে আমি কটে রূপান্তরিত করতাম, যদি এখানে ট্যান থাকতো তাহলে সেকটাকে আমি ট্যানে রূপান্তরিত করতাম। যেহেতু এখানে কোসেক আছে তাই সেকটাকে আমি কোসেকে রূপান্তরিত করব। দেখো তাহলে আমি প্রথমটুকু কপি করে নিলাম কোসেক। এই সেক ইনভার্সের জন্য আমি বলেছিলাম সাইডে তুমি কি করবে, একটা ত্রিভুজ আঁকবে, এর উপরে তুমি লিখবে ধরি সেক ইনভার্স 13/5 ইজ ইকুয়াল টু থিটা। তারপর এই কোণটার নাম দেবে তুমি থিটা। এবার মনে মনে ভাবো এইটা হচ্ছে সেক থিটার ভ্যালু, কারণ সেক ইনভার্স ওই দিকে চলে গেলে হবে সেক থিটা, আর এইদিকে পড়ে থাকবে কত? সেক ইনভার্স ওই দিকে যদি চলে যায় তাহলে পড়ে থাকবে কত? সেক থিটা ইজ ইকুয়াল টু 13/5। তো এটা করার কোনো দরকার নেই, তুমি মনে মনেই ভাববে এইটুকু হলো সেক থিটার ভ্যালু, অর্থাৎ 13/5 হলো সেক থিটার ভ্যালু। তাহলে ক্লাস 10-এর রুল অনুযায়ী সেক থিটা মানে আমরা জানি অতিভুজ বাই ভূমি। তাহলে এই ক্ষেত্রে এই ত্রিভুজের অতিভুজ হবে আমার 13, ভূমি হবে 5। তাহলে পিথাগোরাসের সূত্র যদি আমি অ্যাপ্লাই করি, লম্ব হবে এর 12 একক। কেন? দেখো 12-র স্কোয়ার করলে হয় 144, 5-এর স্কোয়ার করলে হয় 25, 13-র স্কোয়ার করলে হয় 169। তাহলে এই যে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার ইজ ইকুয়াল টু স্টার স্কোয়ার, আমার প্যাটার্নটা ফলো হচ্ছে। তাহলে সেই অনুযায়ী আমার লম্বটা হবে 12 একক। এইবার দেখো আমি কি করব, কোসেক আমি আগে লিখে নিয়েছি, এরপরে আমি আমার মত অনুযায়ী আগে কোসেক ইনভার্স লিখে নেব। প্রথমে কি করব, কোসেক ইনভার্স লিখে নেব। লিখে নেবার পর এই ত্রিভুজের দিকে আমি তাকাবো। এই ত্রিভুজে কোসেক থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? কোসেক থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় অতিভুজ বাই লম্ব, অর্থাৎ 13/12। তাহলে তুমি সাইডে লিখে দেবে 13/12। এইবার দেখো এই যে কোনো ফাংশন এবং তার বিপরীত ফাংশন পাশাপাশি আছে, তাহলে এই দুটো উঠে যাবে, উঠে গিয়ে এখানে পড়ে থাকবে 13/12, অর্থাৎ এই জিনিসটাকে সমাধান করলে পাওয়া যাবে 13/12। তাহলে কোনো একটা ফাংশনকে রূপান্তরিত করে অন্য একটা ফাংশনে লিখতে হবে। কেন লিখতে হবে? কারণ এই জাতীয় কোশ্চেনগুলো সমাধান করার জন্য লিখতে হবে। কারণ অনেক বড়, যদি এই কোশ্চেনটাকে আমি যদি বড় করে দিই, মনে করো এই সামনের দিকে আরও কিছু জুড়ে দিয়েছি, তখন তুমি এই রূপান্তর যদি না জানো তখন সহজে কিন্তু করতে পারবে না। আর রূপান্তর করতে হলে সবসময়ের জন্য কি করতে হবে, আমাকে ডান দিক থেকে এগোতে হবে। ডান দিকে যে প্রথম ফাংশনটা আছে সেটাকে দ্বিতীয় ফাংশনটাতে রূপান্তরিত করতে হবে, অর্থাৎ এটা কপি করে রেখে দেবে, এখানে যাই থাকুক না কেন এই ফাংশনে তুমি রূপান্তরিত করবে। মনে করো কোনো এক জায়গায় একটা অঙ্ক দিয়ে দেওয়া দিয়েছে ট্যান অফ সাইন ইনভার্স 4/5। এবার এটাকে সমাধান করতে বলা হয়েছে। তাহলে সিম্পলি কি করব, প্রথম ট্যান আছে, ট্যান লিখে নিলাম। লিখে নেওয়ার পর সাইডে আমি একটা ত্রিভুজ আঁকবো। ত্রিভুজেকে এটাকে লিখবো কি, ধরি সাইন ইনভার্স 4/5 ইজ ইকুয়াল টু থিটা। এই কোণটার নাম ধরবো থিটা। মনে মনে ভাববো এটা হলো সাইন থিটার ভ্যালু। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এটা 4 এটা 5। তাহলে আমার পিথাগোরাস থিওরেম অনুযায়ী এটা হবে 3। এবার আমি সাইন ইনভার্সকে কোথায় রূপান্তরিত করব, ট্যান ইনভার্সে রূপান্তরিত করব। তাহলে এখানে আগে লিখে নেব ট্যান ইনভার্স। লিখে নেওয়ার পর এই ত্রিভুজ থেকে ট্যান থিটার ভ্যালুটা বসিয়ে দেবো। ট্যান থিটা কত? 4/3। ব্র্যাকেটের মধ্যে 4/3 লিখে দিলাম। যে কোনো ফাংশন এবং তার বিপরীত ফাংশন যদি পাশাপাশি থাকে সেই দুটো উঠে যায়, শুধুমাত্র পড়ে থাকে 4/3। তাহলে এটাকে সমাধান করলে পাওয়া যাবে 4/3।
বোঝা গেছে নিশ্চয়ই? এই জাতীয় জিনিসগুলোকে কিন্তু সব আমরা এই কাজে ইউজ করব। কোনো একটা অঙ্কের মধ্যে যদি আমাকে অ্যাপ্লাই করতে হয় তাহলে এই মেথডটা আমি ফলো করব, কিন্তু শুধু একটা ছবি আঁকবো, বলে দেবো। বোঝা গেছে নিশ্চয়ই কথাটাকেই? তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি প্রথম পার্টটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখো, দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আমাদের আপলোড করে দেবো আমরা। সেখানে আমরা আরও আলোচনা করব, কারণ ত্রিকোণমিতির ইনভার্স ফাংশনটা একটা হিউজ সিলেবাস। সেখানে জাস্ট আমাদের অর্ধেক, তুমি কল্পনা করতে পারো, অর্ধেকটা আমরা শেষ করেছি, এখনও বাকি আমাদের অর্ধেক আছে। সেই অর্ধেকটা শিখতে হবে, যেখানে আমাদের শিখতে হবে মুখ্য মান, সাধারণ মান এবং আরও কিছু স্পেশাল সূত্র আছে, সেই সূত্রটা আমাদের শিখতে হবে। তাহলে একবার এক নজরে বলে নিই আজকে আমরা কী কী শিখেছি। আজকে প্রথমেই আমরা শিখেছি ইনভার্স ফাংশনের ধারণা। তারপর ইনভার্স ফাংশনকে আমরা দুটি দলে ভাগ করেছি, সেই দলের ক্যারেক্টারগুলো কেমন হয়, কে কেমন দিকে বিচরণ করে, কার মান কতটুকু হয়, কার রাজত্ব কতটুকু হয় সেটা শিখেছি। সেই জাতীয় কয়েকটা উদাহরণ দিয়েছি, সেই জাতীয় কয়েকটা প্রবলেমও ফেস করেছি আমরা, যে কোথায় গিয়ে আমাদের ভুল হতে পারে। তারপর আমরা যেটা শিখেছি, কোনো একটা ফাংশনকে উল্টে দিলে কি ফাংশন হয়, অর্থাৎ সাইন ইনভার্স এক্সকে কোসেক ইনভার্স 1/x লেখা যায়। মনে করো কজ ইনভার্স তোমার আছে 2/3, তাহলে সেটাকে লেখা যাবে সেক ইনভার্স 3/2, অর্থাৎ উল্টে যাবে আর কি। তারপর যে জিনিসটা আমরা শিখলাম সেটা হলো কোনো একটা ফাংশনকে অন্যান্য সমস্ত ফাংশনে রূপান্তরিত করা যায়, অর্থাৎ কজ ইনভার্স এক্স দিয়ে আমি উদাহরণ দিয়েছিলাম, সেখানে কজ ইনভার্স এক্সকে আমি সমস্ত ফাংশনকে রূপান্তরিত করিয়ে দেখিয়েছিলাম এবং সেই জাতীয় কয়েকটা সমস্যার সমাধানও করিয়েছি, এবং কোন কাজে ওটা ইউজ করবো সেটাও আজকে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে এই পার্টটা তোমরা মনোযোগ সহকারে দেখো। আর একটা পার্ট, থিওরি পার্ট, আমি যেটা খুব শীঘ্রই আপলোড করে দেবো। জয় হিন্দ, বন্দে মাতরম, সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।